ধর্মতত্ত্বে বঙ্কিমচন্দ্র লিখছেন, রাজার অপেক্ষাও যাহারা সমাজের শিক্ষক তাহারা ভক্তির পাত্র। কিন্তু সেই বঙ্কিমচন্দ্রের বাংলায় আজ ভক্তি টক্তি বাদ দিন, ন্যায্য অধিকারটুকু চাইতে গিয়ে সেই নিরস্ত শিক্ষকদের কখনো শাসকের মারে, কখনো পুলিশের মারে রক্তাক্ত হতে হচ্ছে। এটা কি গোটা সমাজের লজ্জা নয়? এই প্রশ্নটাই বারবার উঠবে আজকের এই অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন, প্রথমে মারল তৃণমূল নেতার অনুগামীরা, পরে এলোপাথারি লাঠি চালালো পুলিশ। রাজ্যের শিক্ষা দফতরের সামনে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়লেন দুর্নীতির বলি হওয়া শিক্ষক শিক্ষিকারা। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেবে কেন লাঠি থেকে লাঠি খেতে হবে চাকরি হারাতে? এ প্রশ্ন উঠবেই। দ্বিতীয়, ঘোষিত কর্মসূচিতেই পুলিশের বেপরোয়া মার, কারো ফাটলো মাথা, কারো ভাঙলো পা, কারোর চোখে গুরুতর আঘাত। তাও পুলিশ বলছে ন্যূনতম বল প্রয়োগ। যাদের বিদ্যাটুকুই সম্বল তাদের ওপর কেন এই নির্দয় আক্রমণ? তৃতীয় প্রশ্ন, হেলমেট দিয়ে মাঠ থেকে লাথি ঘুষি, পুলিশের সামনেই চাকরিহারাদের ওপর তাণ্ডব সব্যসাচী সঙ্গীদের। আইনি ব্যবস্থা না নিয়ে তৃণমূল নেতারই পাশে দাঁড়িয়ে সাফাই পুলিশের। উল্টো দিকে মামলা করা হলো চাকরিহারাদের বিরুদ্ধে। শাসক দলের তাণ্ডব দেখেও দেখে না পুলিশ। চতুর্থ প্রশ্ন, ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা রাজ্য সরকারে। 3 মাসের মধ্যে দিতেই হবে বকেয়া ডিএর 25%। রাজ্যের আপ্রাণ আপত্তি উড়িয়ে সাফ জানালো সর্বোচ্চ আদালত। অগাস্টে পরবর্তী শুনানির পর কি খুলে যেতে পারে বাকি বকেয়া পাওয়ার রাস্তা? পঞ্চম প্রশ্ন, স্যাট থেকে হাইকোর্ট সব মামলায় আন্দোলনকারীদের জয়। সুপ্রিম কোর্টে হয়েছে 18টা শুনানি। অবশেষে সুখবর এলো বাংলার সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের কাছে। তাহলে সাধারণ মানুষের করের টাকা নষ্ট করে কেন এতদিন ধরে ডিএ মামলা লড়ল সরকার? তবে শুরুতেই দেখাবো গতকাল রাতের লাঠিচার্জের পর আজ ঠিক কি বলছে পুলিশ আর কি বলছেন চাকরিহারারা। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। ম্যাডামের হাত ভেঙেছে, একজন ম্যাডামের পা ভেঙেছে, একজনের চোখে মেরেছে, একজন স্ট্রোক করেছেন। যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা। এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। পুলিশ একদিকে আমাদের মারছে আর একদিকে বোমা বন্দুক গুলি এইসব নিয়ে গুন্ডা বাহিনী দাঁড়িয়েছে। একদিকে ছবি যা কথা বলে, অন্যদিকে পুলিশের দাবি বৃহস্পতিবার সকাল থেকে রাত বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলন ঘিরে যে ধুমধুমার কাণ্ড ঘটেছে তা ভয়ঙ্কর। রক্তারক্তি, কান্নাকাটি, অসহায় আর্তনাদ। এইভাবে মারলো আজকে আমাদেরকে, কোনো অন্যায় করিনি আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। আমার বন্ধু যে রজত, ওকে স্যার 3 জনে মেরে পুরো মাথা ফেটে ফেলেছে স্যার। ওনা স্যার বাঁচবে না, কোনো হেল্প নেই স্যার, মাথা পুরো স্যার ফেটে গেছে। এই যদি রাতের ছবি হয় তাহলে বৃহস্পতিবার সকালে বিকাশ ভবনের ছবিটাও কম ভয়ঙ্কর ছিল না। আন্দোলন চলাকালীন তৃণমূলের দাপুটে নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত বিকাশ ভবনে গেলে প্রথমে তাকে অনুরোধ করেন চাকরিহারারা, পরে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই সময় মেজাজ হারিয়ে পাল্টা শাসানি দেন তৃণমূল নেতা। আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না। তারপর আন্দোলনকারী চাকরিহারাদের বেধড়ক মারা হয়। কিছুটা বলা যায় লিটল বাহিনী, হারমাত বলা যেতে পারে, লিটল বলা যেতে পারে, সব তাতে দেখা যাচ্ছে ওনারা দারুণভাবে আমাদের টিচারদের উপর মেরেছে। এখানটাতে দুর্নীতি করেছে একদল লোক, তার জন্য চাকরি গেছে যোগ্যদেরও। আর হকের চাকরি ফেরত চেয়ে কসবা অভিযানে গিয়ে জুটেছিল পুলিশের লাঠি। আর বৃহস্পতিবার চাকরিহারারা কখনো দাপুটে তৃণমূল নেতার অনুগামীদের হাতে মার খেলেন, কখনো পুলিশের হাতে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, আপনার শাসন দেখুন। পুলিশ মেরে থামেনি, গুন্ডা লোকাল গুন্ডা নিয়েছে, তারা আমাদের মারছে। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনের ছবি প্রকাশ করে পুলিশ জানিয়েছে তাদেরও বেশ কয়েকজন কর্মীকে মারধর ও হেনস্থা করা হয়েছে। ঐশী মুখোপাধ্যায়, ব্রতদেব ভট্টাচার্য ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।
আজ সারাদিন ধরে যন্ত্রণা আর স্বস্তির দুটো ছবি উঠে এসেছে বারবার। স্বস্তি কোথায়? আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে আগামী 3 মাসের মধ্যে। লক্ষ লক্ষ চাকুরিজীবী এবং পেনশনভোগীদের ন্যায্য দাবি পূরণের দিকে নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ। এই অনুষ্ঠানেই আমি সেই আলোচনাতে আসব। কিন্তু রাতারাতি চাকরি হারানো হাজার হাজার শিক্ষকদের দাবিগুলো, সেখানে কোনো রূপলি রেখা নেই। উল্টে শাসক নেতার অনুগামীদের মার খেয়ে, পুলিশের মার খেয়ে রক্তাক্ত হয়ে সারাদিন সারা রাত রাজপথে বসে আছেন যোগ্য শিক্ষকরা। কারো মাথা ফেটেছে, কারো পা থেকে অঝরে রক্ত ঝরছে, আর পুলিশ বলছেন ন্যূনতম বলপ্রয়োগ হয়েছে। এই নিয়েই যাব আমার প্রথম বক্তার কাছে, যিনি গতকাল আবার পুলিশের বেধড়ক মার খেয়েছেন। আমার মনে আছে গতবার তিনি স্টুডিওতে ভাঙা লাঠি, যেটা তার শরীরে ভাঙা হয়েছিল, সেটা নিয়ে এসেছিলেন। ভৌত বিজ্ঞানের শিক্ষক অমিত রঞ্জন ভূঁইয়া। কিন্তু অমিত বাবুর কাছে আমি ঠিক উল্টো দিক থেকে আসব, যে পুলিশ বলছে যে অত্যন্ত ধৈর্য ও সংযম দেখিয়েছে পুলিশ। প্রেস কনফারেন্স করে বলা হয়েছে এবং কি কি এই শিক্ষকরা করেছেন। এক, আপনারা জোর করে সরকারি কর্মচারীদের আটকে রেখেছেন, যেটা নিঃসন্দেহে বেআইনি। 2, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছেন আপনারা, গেট ভেঙে বিকাশ ভবনে ঢুকেছেন। 3, কর্তব্যরত পুলিশ বাহিনীর অনেককে মারধর করেছেন, পুলিশ রক্তাক্ত হয়েছে, এটা অবশ্য ফ্যাক্ট, আমরা ক্যামেরাতেও দেখিয়েছি। 7 ঘন্টা বোঝানোর পর বাধ্য হয়ে ন্যূনতম বলপ্রয়োগ করেছে পুলিশ শুধুমাত্র সরকারি কর্মচারীদের মুক্ত করতে। কি বলবেন অমিতবাবু? শুভ সন্ধ্যা সকলকে। এখানে কবির সুমনের একটা গানের লাইন বলি, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়, কতটা বল প্রয়োগ করলে তবে বল প্রয়োগ হয়েছে বলা যায়। মাথা ফেটেছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, চোখ নষ্ট হয়ে যাওয়ার জোগাড়, তাহলে কি যতক্ষণ না ছাতিতে বা মাথায় গুলি চালাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা স্বীকার করবেন না যে আপনারা বল প্রয়োগ করেছেন? দিন দিন যে মানবিকতার সার্টিফিকেট নিয়ে পুরো রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, যে মানবিক সরকার মানবিক সরকার, সেই মানবিক সরকার দিন দিন যে দানবিক হয়ে উঠছে, সেটা আপনারা বুঝতে পারছেন না? রাজ্যে আমরা কতদিন, 1 বছর ধরে ধৈর্য হয়ে রেখে আমরা রাজপথে রয়েছি, আমরা শীতের রাতে রয়েছি, আমরা গ্রীষ্মের সময় রয়েছি, আমাদের কষ্ট আপনাদের চোখে পড়ছে না? আমরা বিকাশ ভবনে 8 দিন ধরে অবস্থান করছি, আপনাদের কোনো নেতামন্ত্রী, কোনো আধিকারিক, কোনো তরফ থেকে আমরা কোনো আলোচনার কোনো সংকেত পাইনি। আজকে আমরা গেট ভেঙেছি, যেখানে জীবনে বেঁচে থাকার জীবিকার অনিশ্চয়তা তৈরি হয়েছে, সমস্ত দ্বার আপনারা বন্ধ করে দিয়েছেন, রুদ্ধ করে দিয়েছেন। আমরা গেট তো ভাঙবই, সবে তো শুরু, একটা গেট তো ভেঙেছি, আমরা আরও গেট ভাঙবো। যখন কোনো অন্যায় না করে শুধু দাগিয়ে দিয়ে আপনাদের অপদার্থতা, আপনাদের চুরির জন্য যদি আমাদের জীবন ও জীবিকা, আমাদের সন্তানদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে ওঠে, তাহলে বিকাশ ভবনের একটা গেট নয়, আর অনেক গেট কিন্তু ভাঙা পড়বে। এটা কিন্তু সরকার জেনে রাখুন। আর আপনারা বলছেন যে আন্দোলনকারীরা হচ্ছে যে প্রথমে করেছে, আপনার নির্বিচারে হচ্ছে যে লাঠিচার্জ করেছেন আপনার, আর আপনার ওই সল্টলেকের ওনারা বলছেন বিকাশ ভবনে সত্যি একাধিক সরকারি অফিস আছে, সেখানকার কর্মচারীরা এমনকি যারা ভিজিট করতে এসেছেন তারা আটকে পড়েছেন, তারা বাড়ি যাবেন না। আপনার ওই 500-600 সরকারি কর্মচারীর জন্য পেট গুড়গুড় করছে, তাদের জন্য 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা আটকে দিয়েছে বলে ব্যথা লাগছে। আর যারা আমাদেরকে স্কুল যাওয়া থেকে বঞ্চিত করছেন, যোগ্য শিক্ষক যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদেরকে চাকরিচ্যুত করছেন, তাদের জন্য ব্যথাটাকে আপনার অনুভব হয় না? একদিন আমরা তো বলেছিলাম জলের ব্যবস্থা করে দেবো, খাওয়ারের ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা করে দেবো। আমি নিজে ওখানকার বয়স্ক কয়েকজনকে গাড়িতে করে বের করে দিয়েছি, অসুস্থ বোধ করছিলেন বয়স্ককে বের করে দিয়েছি। আসলে ওনাদের জন্য, ওনারা সরকারি কর্মচারী, আমরা সরকারি কর্মচারী নই, আমাদের উপরে মানবিক মুখ্যমন্ত্রী কোনো দায় নেই, এই প্রশাসনের কোনো দায় নেই। ওনারা নির্বিচারে শুধু লাঠিচার্জ করতে পারেন, আর দুষ্কৃতী দেখলে টেবিলের তলায় লুকিয়ে পড়েন। এই প্রশাসনের নিজের আত্মমূল্যায়ন করার সময় এসেছে, যে কাদের প্রতি ওনাদের সঠিক বিচারটা বা সঠিক ব্যবস্থাটা নেওয়া দরকার। আমরা শিক্ষক, আমাদের হাতে পেন্সিল, আমাদের হাতে চক শোভা পায়, আমরা লাঠি মারি না। আপনারা যেটা করেছেন, এটা যদি আপনারা পশ্চিমবঙ্গের দুষ্কৃতী যারা তাদের উপরে করতে পারতেন, আপনাকে সাধারণ মানুষ, জনগণ বাহবা দিত। কিন্তু নিরস্ত্র অসহায় যোগ্য শিক্ষকদের উপরে লাঠিচার্জ করে আপনার ধিৎকারের পাত্র হচ্ছেন। এবং একটা জিনিস জেনে রাখুন, এই পশ্চিমবঙ্গের মাটিতে আপনারাও আছেন, আমরাও আছি। এই মাটি ক্ষুদিরামের মাটি, প্রফুল্ল চাকির মাটি, নেতাজির মাটি। আপনারা যদি ভাবেন যে এইভাবে যোগ্য শিক্ষকদের তাদের জীবিকা নিশ্চিত করে পেটে লাথ মেরে আপনারা তাদের পুলিশের ভয় দেখিয়ে তাদেরকে আন্দোলন দমন করবেন, পারবেন না, ভুল করবেন। আর একটা, আন্দোলন করে যদি আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তাহলে আন্দোলন করে লড়াই করে আমরা কিন্তু চাকরি বাঁচিয়ে দেবো। আপনার অযোগ্যতার জন্য একটা জিনিস, একটা পয়েন্ট বলে আমি আমার কথাটা শেষ করব। আপনারা সবাই জানেন রত্নাকর দস্যুর কথা, ওনার পাপের দায়
ওনার পরিবারের কোনো ব্যক্তি নেননি। আপনার চুরির দায়, আপনার পাপের দায় কোনো যোগ্য শিক্ষক নেবে না, পশ্চিমবঙ্গের কোনো নাগরিক নেবে না, পশ্চিমবঙ্গের সেই সব বিদ্যালয়ে অসহায় সন্তান সম শিক্ষক বাচ্চারা যারা রয়েছে তারাও নেবে না। যারা আপনাদের চুরির জন্য এই অবস্থা হয়েছে, আপনাদেরকে এই দায়িত্ব নিয়ে যোগ্য শিক্ষকদেরকে স্কুলে ফেরাতে হবে, নাহলে পরিণতির জন্য আপনাদেরকে তৈরি থাকতে হবে। কিন্তু পরিষ্কার বললাম। অমিতবাবুকে আমি একটাই কথা বলবো, একটা অংশের সঙ্গে আমি একমত নই, আইন কোনো অবস্থায় নিজের হাতে নেওয়া উচিত নয়। পাশাপাশি ওনারা প্রশ্ন তুলছেন যে এটা ঠিক যে আমরাও মনে করি যে সরকারি কর্মচারীরা অথবা যারা আটকে পড়েছেন তাদের তো নিঃসন্দেহে বাড়ি যাওয়ার অধিকার আছে, মানবাধিকার আছে, কিন্তু পাশাপাশি মানবাধিকার ওই চাকরিহারা, কোনো দোষ ছাড়া চাকরিহারা হাজার হাজার যোগ্য শিক্ষকেরও আছে। কাল তারা কি খাবেন, বাচ্চা স্কুলের ফিস কি করে দেবেন, বাবা মা কি করে ওষুধ খাবেন। কালকে আমি দেখছিলাম, আজকেও সম্ভবত পুলিশ কর্তারা বলছিলেন যারা আটকে পড়েছেন তাদের অনেকে অত্যন্ত মানবিক একটার পর একটা কেস স্টাডি তুলে আনছিলেন যে মাকে ওষুধ খাওয়াতে হবে, মেয়ে ঝাঁপ দিচ্ছেন। ঠিক তো, কিন্তু ঠিক যেমন ওই মেয়ের কাছে তার মা, তার বৃদ্ধ বাবা বা মা গুরুত্বপূর্ণ, এই চাকরিহারাদের কাছে তাদের মা বাবার ওষুধ বাদ দিন খাবারটা কি করে তুলে দিতে হবে তারা জানেন না। আর আন্দোলনের অধিকার, আমি সেই বিষয়ে আরও বিস্তারিত আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে পুলিশের কোন ভূমিকা নিয়ে একেবারে বারবার সেই একই জিনিসের পুনরাবৃত্তি, প্রতিফলন আমরা দেখছি। কোন জিনিসের প্রতিবেদনে বলবো। নট দ্য র্যাম্পেন্ট লাঠিচার্জ, আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে। পুলিশ মারধর করেছে, আমরা বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের মেরে লাঠি ভেঙে নিয়েছে পুলিশ। বারবার হাজারবার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন। লাঠির পর লাঠি, চোর ডাকাতদের এরকম মারে না। রীতিমতো সাইরেন বাজিয়ে অ্যাকশন। বৃহস্পতিবার পুলিশের মারের চোটে চাকরিহারা আন্দোলনকারীদের কারো মাথা ফেটেছে, কারো হাত পা ভেঙেছে বলে অভিযোগ। আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে, ফেটে গেছে, আমি বসে গেছি, সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে। আমাদের টোটাল আজকে 100-র উপরে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ভয়ঙ্কর রকমের আহত হয়েছে, এবং বেশ কয়েকটা হসপিটাল এখানে আছেন, আরজি করে আছে, তারপরে ইএসআই আছে। অথচ শুক্রবার সাংবাদিক বৈঠক করে পুলিশ দাবি করল তারা নাকি ন্যূনতম বল প্রয়োগ করেছেন। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে, আমরা নিরাপদে তাদের বার করেছি, এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে, এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। এই হলো ন্যূনতম বল প্রয়োগের নমুনা। এই প্রেক্ষাপটেই নানা মহলে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবারের বিকাশ ভবনের সামনে আন্দোলন ঘোষিত কর্মসূচি ছিল, তাহলে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আগে থেকে প্রস্তুত ছিল না? বিকাশ ভবনের বাগানে যে সকল আন্দোলনকারীরা বসেছিলেন তাদের জন্য কোনোভাবেই বিকাশ ভবনের কর্মীদের বের হতে অসুবিধা হওয়ার কথা নয়, তাহলে বাগানে বসে থাকা আন্দোলনকারীদের উপর কেন পুলিশকে লাঠি চালাতে হলো? এটা কি স্রেফ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আগাম প্রস্তুতির অভাব? মারার জন্য ভার দিয়েছে একদম কনস্টেবল লেভেলের হাতে। এটা যদি অফিসারদের হাতে লাঠি থাকতো তাহলে কিন্তু এরকম এত ইনজুরি হতো না। অত্যন্ত অপেশাদারিত্ব, ইন্টেলিজেন্স ইনপুট যদি থাকতো তাহলে প্রথমেই হিউজ ডিপ্লয়মেন্ট অফ ফোর্স হতো, অ্যান্ড 3-4 লেয়ার্স অফ ব্যারিকেড তৈরি হতো। 9 এপ্রিল কসবার ডিআই অফিসে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের লাথি খেতে হয়েছিল চাকরিহারা শিক্ষককে, কিন্তু সেদিনের ঘটনা থেকে কি পুলিশ কোনো শিক্ষা নেয়নি? নিলে কি বৃহস্পতিবারের ঘটনা ঘটতো? ঝিলম করঞ্জাই ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, আমার পরের বক্তা প্রাক্তন পুলিশ কর্তা, ভুল বললাম। আজকে ভবানী ভবনে এডিজি সাউথ বেঙ্গল তিনি তাদের যথেষ্ট সম্মান জানিয়ে নতুন শব্দবান্ধ বাংলা ভাষায় সৃষ্টি করেছেন, স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা। এবং পুলিশ কর্তা ফ্যাক্ট, প্রাক্তন এটাও ফ্যাক্ট, তাহলে স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তাটা নতুন কয়েনেজ তো বটেই। আমি একবার দ্রুত দেখে নিই যে তাদের সম্পূর্ণ সম্মান জানিয়ে এই স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তাদের সম্পর্কে এডিজি সাউথ বেঙ্গল আজকে ঠিক কি বললেন দেখুন। আর লাঠিচার্জের ব্যাপারে কোনো চ্যানেলে আমরা দেখছিলাম স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা তো অনেকে আছেন, তাদের খুব সম্মান করি, আমরা খুব সম্মান জানিয়েই বলছি, তারা মন্তব্য করছেন কোনো প্রোটোকল মানা হয়নি। প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে। আমার প্রথম প্রশ্ন থাকবে নজরুলদার কাছে যে দেখুন, শিক্ষকরা
অত্যন্ত, মানে তারা 31শে ডিসেম্বরের পরে কারো চাকরি থাকবে না, এর আগে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করছিলেন নিজেরাই। আজকে সুপ্রতিমবাবুও বলেছেন যে প্রতিদিন তারা আন্দোলন করছেন। 9 এপ্রিল কসবায় ডিআই অফিসে কি হয়েছে, পুলিশের সেই অভিজ্ঞতা হয়েছে। 21শে এপ্রিল এসএসসি দফতরের সামনে কি হয়েছে, পুলিশ তা জানে। গতকালকে যে ঘটনা সেটা সম্পূর্ণ একটা ঘোষিত প্রোগ্রাম। পুলিশ কর্তা হঠাৎ বললেন যে হঠাৎ ভিড় বেড়ে গেল, না, এ তো তার আগের দিন থেকে একেবারে একটা ঘোষিত কর্মসূচি ছিল। সেই কর্মসূচির প্রস্তুতি কি ছিল এ প্রশ্ন তো উঠবেই। তার কারণ গেট ভাঙার যদি কোনো সম্ভাবনা থাকে, মনে রাখতে হবে এর আগে 9 এপ্রিল এবং 21শে এপ্রিল দুদিনই পুলিশি পরিভাষায় অশান্তি হয়েছে। তাহলে গেট ভাঙার আগে গেট আটকাতে ব্যারিকেড কেন তৈরি করা হলো না, এই প্রশ্ন থাকবে। 2 হচ্ছে অবশ্যই সবথেকে বড় প্রশ্ন ডক্টর নজরুল ইসলামের কাছে থাকবে যে আপনার মতো স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা যদি তর্কের খাতিরে ধরে নিই যে কর্তব্যে আছেন, ডিউটিতে আছেন, যে এরম ঘোষিত কর্মসূচি মাননীয় শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন, যারা সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তারা বিকাশ ভবনের উদ্দেশ্যে আসছেন, বড় জমায়েত হয়েছেন, কিভাবে সামলাতেন? রক্তপাতহীনভাবে আদৌ কি সামলানোর কোনো উপায় ছিল? স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা কি বলেন শুনব। আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করছি। হ্যাঁ, যদি আপনারা পারেন, যিনি এই কথা বলছেন তাকে জিজ্ঞেস করবেন যে অবসর নেয়ার পর কোনো লোককে কি ঘোষণা করতে হয় যে তিনি প্রাক্তন পুলিশ অফিসার, বা যিনি চাকরি করছেন তিনি কি নিজে ঘোষণা করতে পারেন যে আমি প্রাক্তন পুলিশ অফিসার? এই দুটো উত্তর যদি আপনারা পেয়ে যান তাহলে আমাকে আর উত্তর দিতে হবে না। এটা হলো 1 নম্বর। এরপরে দেখুন, আপনারা যেটা দেখাচ্ছেন, পুলিশের লোকেরা যেটা বলছেন যে মিনিমাম যতটুকু বল প্রয়োগ করার দরকার ছিল তারা তাই করেছেন। তারা তাই করেছেন কিনা আমি সে বিতর্কে না গিয়ে আরও 2-1টা প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় তাহলে আমি তাদের দাবি মেনে নিতে প্রস্তুত আছি। কীরকম? আচ্ছা, আপনি কি মানবেন যে বৈধভাবে যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা যে কোর্টে বাতিল হয়েছে তাদের কোনো অপরাধের জন্য নয়তো? তাহলে কার অপরাধে হয়েছে? রাজ্যের পুলিশের লোকেরা যার অধীনে কাজ করেন, সেই পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তার শিক্ষামন্ত্রী এবং তাদের অধীনে এসএসসি বা এইসব সংস্থার যারা পদাধিকার ছিলেন, তারা কোটি কোটি টাকা ঘুষ খেয়ে অবৈধভাবে কিছু লোককে নিয়োগ করেছিলেন। যদি নিয়োগ না করতেন তাহলে হাইকোর্টে মামলাই হতো না। আবার হাইকোর্টে মামলা হওয়ার পর হাইকোর্ট সিঙ্গল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ যখন বারবার বলেছেন যে বৈধভাবে কারা চাকরি পেয়েছে, অবৈধভাবে কারা চাকরি পেয়েছে তালিকাটা দিয়ে দিন। অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের তালিকা যদি রাজ্য সরকার দিত, সর্বোচ্চ নেত্রী দেওয়ার ব্যবস্থা করতেন, তাহলে বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হতো না। সুপ্রিম কোর্টেও যদি তারা তালিকাটা দিতেন তাহলে বৈধভাবে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হতো না। তারা কেন দেননি সে নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে, আমি আজকে সে আলোচনায় যাচ্ছি না। আমি বলছি আপনি আরেকটা কথা আপনাকে বলতে হবে নজরুল দা, যে কোন প্রোটোকলে বলে যে যখন তৃণমূল নেতার একেবারে পাশে দাঁড়িয়ে তার অনুগামী শিক্ষকদের মারছেন তখন কোন প্রোটোকল পুলিশকে বলে যে চুপ করে দাঁড়িয়ে থাকতে? আজকে আপত্তি করেছেন পুলিশ কর্তারা যে অসহায় বলা যাবে না, পুলিশকে চুপ করে দাঁড়িয়ে থাকা আছে এটা বলা যাবে না, কিন্তু তারা তো ফুটেজে দেখা যাচ্ছে যে তৃণমূল নেতার অনুগামী পেটাচ্ছেন নির্দয়ভাবে শিক্ষকদের, দাঁড়িয়ে পুলিশ দেখছে। পুলিশের লোকেদের আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করা উচিত। হ্যাঁ, পুলিশ মন্ত্রীর অধীনে পুলিশের অফিসাররা কাজ করেন, কিন্তু আমি আইনের কথা বলছি যে ফাংশনাল ইন্ডিপেন্ডেন্স পুলিশের আছে। আমি কখন লাঠিচার্জ করব কি না সেটা পুলিশ মন্ত্রী বলতে পারেন না। আমি কাউকে অ্যারেস্ট করব কি না, কার বিরুদ্ধে চার্জশিট দেবো কি না সেটা কিন্তু পুলিশ মন্ত্রী পুলিশ অফিসারকে বলে দিতে পারে না। আমি আইনের কথা বলছি। তো তাহলে যখন আমি অন্য জায়গার অনেক উদাহরণ দিতে পারি, তো ওই বিকাশ ভবনের সামনেই যখন শাসক দলের একজন নেতা আসলেন, নেতা এবং তার সঙ্গের লোকেরা যে কার্যকলাপ করলেন, হেলমেট দিয়ে মারা, লাথি মারা, তারপরে সব রকমভাবে আঘাত করা, তো সেই অপরাধ ঠেকানো কি পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে না? আইন কি তাদের সে ক্ষমতা দেয়নি? তাহলে সেখানে করা হয়নি কেন? আর যখন
শুধু করা হয়নি না, তার সাফাই দেয়া হচ্ছে পুলিশের তরফ থেকে যে আগে তার সঙ্গে বেআইনি কাজ অর্থাৎ আটকানো হয়েছে। এবং দুই, নজরুলদা, ওইখানে সংবাদ মাধ্যম এবিপি আনন্দের আমার সহকর্মী অরিত্রিককে ধাক্কা দেয়া হচ্ছে, সেটা দেখা যাচ্ছে ক্যামেরায়। এবং TV9-এর আমার দুই সতীর্থ, একজন ক্যামেরাম্যান, তার তো গলগল করে মুখ দিয়ে রক্ত পড়ছে এই অনুগামীদের মারে, দেখা যাচ্ছে। তো আপনাদের মারবে না তো কি করবে? মমতা ব্যানার্জি এবং তার দলবল ঘুষ আদায় করে বেআইনিভাবে চাকরি দিয়েছেন, তার জন্য চাকরি বাতিল হয়েছে। এখন চাকরি প্রার্থীরা আন্দোলন করছে। আপনারা যদি না দেখাতেন লোক এটা জানতে পারতো না, আপনারা দেখাচ্ছেন বলে লোকে জানতে পারছেন। তার যে দুর্নীতি সেটা প্রচারিত হয়ে যাচ্ছে। তো আপনি তাদের দুর্নীতি প্রচার করবেন আর আপনাকে মারাপেটা কিছু করবেন না, তো আপনি শাসক দলের নেতা ওখানে যেসব কথাবার্তা বলেছেন সেগুলো আপনারা শোনেননি, তাহলে তো আপনারা, আমি বলবো যে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আমি দ্রুত একবার, যেহেতু নজরুলদা প্রসঙ্গ তুললেন, সব্যসাচী দত্ত এবং তার অনুগামীরা কিভাবে পুলিশের সামনে শিক্ষকদের ওপর সবলে, আমি জানি না এটা ন্যূনতম বলপ্রয়োগ করে কিনা, তারা প্রেস কনফারেন্স করেননি, হয়তো প্রেস কনফারেন্স করে দেখব ওই অনুগামীও বলবেন যে ওটা শিক্ষকদের ওপর আমরা ন্যূনতম বলপ্রয়োগ করেছি। দেখি সেই ন্যূনতম বলপ্রয়োগের ফুটেজ কি বলছে। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। পুলিশ কি সব্যসাচী দত্তকে ভয় পায়? ইট তুলে হুমকি, হেলমেট দিয়ে বেধড়ক মার, লাথি ঘুষি। বৃহস্পতিবার সকালে বিধাননগর পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের এই আচরণের স্পষ্ট ছবি ধরা পড়েছে ক্যামেরায়। তারপরও আইনি ব্যবস্থা নেওয়া তো দূরস্থ, দাপুটে তৃণমূল নেতার পাশেই দাঁড়ালো পুলিশ। তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছিল। তারপরে স্যার যেমন বললেন, উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকল করা হয়। মার খেলো যাঁরা, দোষ হলো তাদেরই। তো সরকারেরই একজন, যে দলের সরকার সেই দলেরই একজন জনপ্রতিনিধি, ওই জন্যই হয়তো কোনো ব্যবস্থা হবে না। আর উনি তো এখানে শুধু দিনের বেলা এসেছেন তা নয়, রাতেও দেখেছি উনি বাইকে করে অনেককে নিয়ে এসেছেন এবং তারা এখান থেকে বাইকে করে চলে যাচ্ছে। আমাদেরকে একটা যেন হুমকি দেওয়া, শাসানি দেওয়া, এখানে জমায়েত করেছিলেন অনেকে মিলে। অনুগামীরা গুন্ডামি করলো, চাকরিহারারা মার খেলো, আর সংবাদ মাধ্যম প্রশ্ন করায় এবিপি আনন্দর সাংবাদিককে ধাক্কা মারলেন সব্যসাচী দত্ত। ধাক্কা মেরে এবিপি আনন্দর বুমও সরিয়ে দিলেন। হেনস্থা করা হলো TV9 বাংলার রিপোর্টারকে। রক্তাক্ত হলেন TV9 বাংলার ক্যামেরাম্যান। কিন্তু তারপরও সব্যসাচী দত্তর আচরণে কোনো দোষ দেখতে পাচ্ছেন না পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তো লোকাল মানুষ প্রোটেস্ট করছে যে আপনার রাস্তা আটকে রেখে দিয়েছেন, আর সব্যসাচী দত্ত চুপ করে বসে থাকবে? সব্যসাচীর কোনো কাজ ছিল না, ওকে মমতা পাঠিয়েছে। ওকে এইসব নোংরামি করে, গুন্ডামি করে নাম্বার বাড়াতে হবে। চাকরিও গেল, মারও খেলো, এবার পুলিশ তাদের বিরুদ্ধে মামলাও করলো। সূত্রের খবর, আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকের বিরুদ্ধে শতপ্রণোদিত একাধিক ধারায় মামলা রুজু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে, যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন, উস্কানি দিয়েছেন, পুলিশকে মেরেছেন, সেই ফুটেজও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব। পুলিশ আমাদের নামে সুমোটো মামলা করেছে 17 জন। তাহলে পুলিশ কেন সব্যসাচী দত্ত সহ গুন্ডা যারা হেলমেট দিয়ে, তার সিকিউরিটি পার্সন, তারা যেভাবে পায়ের উপর লাথি মেরেছে, কেন ব্যবস্থা নিল না? সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। হিন্দল দে, আবির দত্ত ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কোনো আন্দোলনের সঙ্গে কোনো আন্দোলনের সরাসরি তুলনা হয়তো হয় না, কিন্তু কি জানেন, ইতিহাসে নির্মম রসিকতায় বারবার ফিরে ফিরে এক্ষেত্রে আসবে সিঙ্গুরের ঘটনা। কেন? এই মুশকিল যে সঞ্চালক হিসেবে যদি স্মৃতিটাকে বাদ দিয়ে দিতাম তাহলে অনেক কিছু অত্যন্ত কনভিনিয়েন্টলি ভুলে যাওয়া যেত, কিন্তু যাচ্ছে না। তার কারণ
পুলিশ কর্তা বলছেন যে গণতান্ত্রিক ছিল না এই আন্দোলন। ববি হাকিম বলছেন রাস্তা আটকানো। কেন রাস্তা আটকাবে? মানে এটাই তো শাসক এবং ক্ষমতা এবং যারা ক্ষমতায় থাকেন সেই রাষ্ট্রশক্তির স্বর। মনে করতে হবে আমাদের 2008 সালে একদিন, দুদিন, 3 দিন নয়, 14 দিন ন্যাশনাল হাইওয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের আন্দোলন করেছিলেন। গণ আন্দোলনের ইতিহাসে সেটা একেবারে ইতিহাস বইয়ে জায়গা করে নিয়েছে। শুধু এ রাজ্যের ইতিহাস বইয়ে নয়, ইতিহাসে থেকে যাবে যে 14 দিন রাস্তা আটকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গণতান্ত্রিক একটা আন্দোলন করেছেন। হলো এইবার আমি যদি আজকে সুপ্রতিম সরকারের জায়গায় স্বরাষ্ট্র দফতর তৎকালীন মুখ্য সচিব অশোক মোহন বাবু তিনি কি বলেছিলেন আমি দ্রুত একবার, আজ থেকে 17 বছর আগে 2008 সালের 5ই সেপ্টেম্বর তৎকালীন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে মুখ্য সচিবে হয়ে গেছেন অশোক মোহন চক্রবর্তী, তিনি এই সিঙ্গুরের রাস্তা আটকানো নিয়ে কি বলেছিলেন বললে আজকে যখন ববি হাকিম বলছেন যে কেন ওরা রাস্তা আটকাচ্ছেন, কেন রাস্তা আটকাবে ওরা, তাহলে দেখবেন মেলাতে খুব সুবিধা হবে। দেখব অশোক বাবু কি বলেছিলেন। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অবস্থা কি সেটা দেখবার জন্য আমি এখানে এসেছিলাম। আমার সঙ্গে আমার সহকর্মীরা, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিআইজি সকলে আসেন। যদি সবাই সৎভাবে দেখি দুরকম দেখবার কোনো উপায় নেই। একটি রাস্তা দিয়ে সামান্য গাড়ি আজকে চলাচল শুরু হয়েছে, বেশিরভাগ গাড়ি তাও বর্ধমানে আটকে রাখা আছে, আর একটা প্ল্যান 24 তারিখ থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। তৎকালীন মুখ্য সচিব অশোক মোহন চক্রবর্তী একদম অনেকটা মিলে যাবে আজকে যখন সুপ্রতিম সরকার বলেন দিস ইজ নট দ্য ওয়ে টু প্রোটেস্ট, তার সঙ্গে হুবহু, কারণ রাষ্ট্রশক্তি ক্ষমতার স্বরই তো তাই। করুণাময়ীর সামনের রাস্তাটা ন্যাশনাল হাইওয়ে বাদ দিন, স্টেট হাইওয়েও নয়, ওইখানে যখন বন্ধ ছিল সিঙ্গুরের আন্দোলন, যে সিঙ্গুরের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় মেক নো মিস্টেক বারবার বলতেন যে বৃহত্তর জনস্বার্থে এই আন্দোলন জরুরি, এখানে রাস্তা আটকে মানুষের অসুবিধে হলে তার থেকেও অনেক বেশি মানুষের অসুবিধে দূর করার জন্য এই আন্দোলন। আজকে এই শিক্ষকরা যারা আবার বলছি যে 31শে ডিসেম্বরের পরে আদৌ চাকরি পাবেন কি না, কীভাবে পরিবারের মানুষকে খেতে দেবেন জানে না, তাদের ইমোশন কি মিশে যায় না। আমি একবার বুদ্ধদেব ভট্টাচার্য এই রাস্তা আটকানো নিয়ে কী অবস্থান ছিল, সত্যিই কি প্রশাসনের অবস্থান এইরাম হওয়া উচিত ছিল যে জোর করে পুলিশ দিয়ে তুলে দেওয়া উচিত ছিল একটা কোট আনকোট গণতান্ত্রিক আন্দোলনকে? বুদ্ধদেব ভট্টাচার্যের কথা শোনাবো এবার। যখন রাজ্যপালের নেতৃত্বে এই আলোচনা হচ্ছে তখন বিরোধী দলকে তিনি অনুরোধ করেছেন যে আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করতে, যেহেতু আলোচনা চলছে, এবং জাতীয় সড়ক দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পরিষ্কার করে দিতে, কারণ হাইকোর্টের রায়ও আপনারা জানেন, ইতিমধ্যে হাইকোর্টের রায় বেরিয়েছে। এটা অবরোধ করে রাখাটা এখনো অন্যায় কাজ হচ্ছে, বেআইনি কাজ হচ্ছে। রাজ্যপালের এই অনুরোধ তারা শোনেননি বিরোধী দল। হোয়াট ইজ পিসফুল এজিটেশন? অবস্ট্রাক্টিং টাটা ওয়ার্কার্স, টাটা ইঞ্জিনিয়ার্স not to enter this place, and they virtually stopped the buses and threatened the Tata engineers and employees there. Is this peaceful agitation? সপাট জবাব দিয়েছিলেন গণ আন্দোলনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারিখটা 2006 সালের 12ই ডিসেম্বর। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমরা তোমাদের রোজ বলবো, আমরা রোজ বলবো, কোন আইডিয়া হবে না, তবে গণতান্ত্রিক আন্দোলনটা কি লাইব বদলের বছরের ঐক্যকে সবকিছু সীমা ছাড়িয়ে গেছে। আজকে ববি হাকিম বলছেন রাস্তা আটকালো কেন, তারপরে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ফিরহাদ হাকিম বলেছেন যে আদালতের বিরুদ্ধে আন্দোলন করে তো কিছু হয় না। ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিম দেখাবো আগে। আপনি এখানে যতই আন্দোলন করুন, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট একমাত্র সুপ্রিম কোর্টেই চেঞ্জ হতে পারে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কখনো আন্দোলনের মধ্যে দিয়ে, কখনো কোনো নেতার উস্কানিতে, কোনো নেতা বিপথে চালনা করার জন্য সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট চেঞ্জ হতে পারে না। টিচার শুড বি ব্যাক টু দেয়ার স্কুল। খুব ইন্টারেস্টিং, লোকে বলে পাবলিক মেমোরি
অর্থাৎ জনস্মৃতি খুব দুর্বল, কিন্তু না, এ তো জনপ্রতিনিধিদের স্মৃতিও খুব দুর্বল মনে হচ্ছে। তার কারণ লক্ষ্য করুন যে আদালতের বিরুদ্ধে আন্দোলন করে কিছু করা যায় না, এই তত্ত্বকেই একটা সপাট থাপ্পড় মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কেন এই কথা বলছি? যে মনে করুন একটার পর একটা কোর্টের রায় ছিল যে সরকার একবার যদি জমি অধিগ্রহণ করে সেই জমি কোনো দিন আইনত কৃষকদের কাছে ফিরতে পারে না। আমার মনে আছে একই অনুষ্ঠানে দুজন ব্যারিস্টার আমার অনুষ্ঠানে বসে বলেছিলেন এটা হয় না সুমনবাবু, এরকম বেআইনি কাজ ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন নেই, হতে পারে না, সরকারের অধিগৃহীত জমি কোনো দিন কৃষকদের ফেরানো যায় না। দীর্ঘ আন্দোলন, দাঁত কামড়ে আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন 2011 সালের পরে সুপ্রিম কোর্ট রায় দিল যে ওই অধিগৃহীত জমি কৃষকদের কাছে ফিরে যাবে। আন্দোলনের চাপে আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখিয়ে দিয়েছিলেন যে আদালতের রায় শুধু পাল্টায় তা নয়, আদালত গণ আন্দোলনকে স্বীকৃতি দিয়ে অন্য রায় অন্য ভাবনা করতে পারে, যেটা তার 4 বছর বা 5 বছর আগে ব্যারিস্টাররা মনে করতেন যে ভারতবর্ষে সম্পূর্ণ বেআইনি। আমি দ্রুত একবার বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব, যে আবার বলছি যে ববি হাকিমও ভুলে গেলেন যে আন্দোলন করে সুপ্রিম কোর্ট থেকে এই রায় বের করে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে গণ আন্দোলন করে গণ আন্দোলনের চাপে একেবারে স্পষ্টভাবে হাইকোর্ট একরকম রায় দিল, ঠিক উল্টো রায় দিল সুপ্রিম কোর্ট, যে সরকারের অধিগৃহীত জমি কৃষকরা ফেরত পেতে পারে। টানবো না এই উদাহরণ? বিশ্বনাথ চক্রবর্তী। সেদিন আন্দোলনের মধ্য দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের ঐক্যবদ্ধ করেছিলেন, সেদিন আন্দোলনের মধ্য দিয়েই পরিবর্তনের পট রচনা করেছিলেন। সেদিন তুলনামূলকভাবে সিপিএমের নেতাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিক এবং মার্জিত ব্যক্তিত্ব ছিলেন বুদ্ধদেব বাবু, তিনি এই গণ আন্দোলনকে উৎসাহিত করেছিলেন। ওটা কিন্তু বুদ্ধবাবুর ভুল ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে যে মই দিয়ে আমি উঠেছি, অর্থাৎ গণ আন্দোলন দিয়ে উঠেছি, সেই মই অন্যরা যদি ব্যবহার করে, তাহলে আমি যেমন গাছে উঠতে পেরেছি যেই মই দিয়ে, সেই মই ব্যবহার করে যদি অন্যরা গাছে উঠবে না, তার গ্যারেন্টি কোথায়? অর্থাৎ যে গণ আন্দোলন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে পট পরিবর্তন করেছেন, সেই গণ আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অ্যালাউ করবেন? গণ আন্দোলনকে অ্যালাউ করলেই তো উনি ক্ষমতাচ্যুত হয়ে যাবেন। কারণ মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ, চারিদিকে দুর্নীতি, মানে এগুলোকে নিয়ে যদি মানুষ গণ আন্দোলন করে, উনি যদি সেই সুযোগটা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধবাবুর মতন যদি হঠাৎ উনি গণতান্ত্রিক হয়ে ওঠেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় পট পরিবর্তন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ দেবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে পুলিশকে নামিয়ে দেয়, সেই কারণে সব্যসাচীকে নামিয়ে দেয়, সেই কারণেই মানে আমরা দিনের পর দিন দেখি যে শিক্ষকদের বিরুদ্ধে পুলিশের লাঠি চলে। মানে সুমন, আমি খুব পরিষ্কার করে বলছি, যে নেত্রী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে রাজ্যে পট পরিবর্তন করেছেন, তিনি খুব ভালো করে জানেন যে এই গণ আন্দোলনই ওনার কাল হতে পারে। কারণ মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ নানা বিষয়ে নানা ইস্যুতে আছে, ফলে এই গণ আন্দোলনের সামান্যতম সুযোগ দেওয়া যাবে না, পুলিশকে দিয়ে পিটিয়ে তুলে দিতে হবে। বিরোধী দলকে কোনো রকম কর্মসূচি পালন করতে দেওয়া যাবে না। যদি হাইকোর্ট থেকে কোনো কর্মসূচি পালন করতে চাও তো করো, দু একটা তাতেও মানে লেটেল বাহিনী নেমে যাবে সর্বত্র। ফলে এটা আমি পরিষ্কার আপনাকে বলতে চাই। কিন্তু আমি আরও দুটো জিনিস নিয়ে কনসার্ন, সেটা হলো সিঙ্গুর আন্দোলনের সময় তো নাগরিক সমাজের বিরাট সংখ্যক মানুষ যুক্ত হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়টাকে ছেড়ে দিলাম, বুদ্ধবাবু মানে গণতান্ত্রিক সুযোগ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলন করার, সেটাও আমি ছেড়ে দিলাম। কিন্তু বহু সংখ্যক মানুষ তো আন্দোলনগুলোর সাথে যুক্ত হয়েছিল। আজকে সেই বুদ্ধিজীবীরা কোথায়? আমি বিশেষ করে বলবো যে তৃণমূলের বিভিন্ন সভাতে যে বুদ্ধিজীবী কবিরা থাকেন, বড় বড় ভাষণ দেন, সেই কবি সাহিত্যিক, তৃণমূলী কবি সাহিত্যিকরা এই পুলিশ যখন শিক্ষক পেটাচ্ছে, এই ছবিটা আপনাদের কেমন লাগছে? সুবোধবাবুদের কেমন লাগছে এই ছবিটা, যখন পুলিশ মাথা কাটিয়ে দিচ্ছে শিক্ষকদের? পুলিশ যখন মানে চোখ উগড়ে দেওয়ার মতন পরিস্থিতি তৈরি করছে, তখনই কবি সাহিত্যিকদের কেমন লাগছে? এবং যে সমস্ত বুদ্ধিজীবীরা এই কয়েকদিন আগেই রাজপথে ছিলেন, ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতি করতেই হবে আন্দোলন করে, তারা কোথায় আজকে? তারা তো দিনের পর দিন আমরা দেখেছি যে লড়াই চালিয়ে যাও, কারণ যে কোনোভাবেই এই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে ভারতকে। এইরকম একটা মানে বুদ্ধিজীবী যারা ছিলেন, রাস্তায় নেমেছিলেন, তাদের তো আমি দেখা পাচ্ছি না। এবং আমি পরিষ্কার বলছি, কালকে এইরকম মানে শিক্ষকরা আন্দোলনের মধ্যে আছে,
ঘোষিত কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় কেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে তাদের সাথে আলোচনায় বসেননি আপনি বলতে পারেন? এটা মানে কি কারণে বাত্যবসু এসে শিক্ষামন্ত্রী হিসাবে তাদের সাথে আলোচনায় বসেনি? যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মেদিনীপুর থেকে যে 2 মিনিট, আমি কলকাতায় থাকলে 2 মিনিটের মধ্যে সমস্যা, 1 মিনিটের মধ্যে সমস্যা মিটিয়ে দিতাম, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন একটা গণতান্ত্রিক পরিবেশে আন্দোলনের মানে কারীদের সাথে আলোচনায় বসলো না? কেন শিক্ষামন্ত্রী আলোচনায় বসলো না? আর পুলিশকে যদি আপনি বলেন, পুলিশকে হয় অতি সক্রিয় আর না হলে অতি নিষ্ক্রিয়। আমি দেখি তৃণমূল কংগ্রেস যেখানে আছে পুলিশ কার্যত নিষ্ক্রিয় থাকে সর্বত্র, আর যেখানে মানে ওই যে মুর্শিদাবাদের দেখলেন তো যে বাবা আর ছেলেকে মেরে ফেললো, মানে 4 ঘন্টা পরেও তারা গিয়ে উপস্থিত হয় না, ফোনের পর ফোন বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, তারপরেও কিন্তু বাঁচানোর জন্য পুলিশ যাচ্ছে না, কারণ সেটা ওদের লোক নয় না, ফলে সেখানে পুলিশ যাবে না। কিন্তু যেখানে আন্দোলন হচ্ছে সেখানে আন্দোলনকারীদের চোখ উড়িয়ে দিতে হবে, মাথা ভেঙে দিতে হবে, পুলিশকে ব্যাপক অবস্থান নিতে হবে। ফলে পুলিশের যে দ্বৈত রোল, একদিকে তৃণমূল হলে নিষ্ক্রিয় আর অন্যদিকে বিরোধী হলে তাদেরকে পিটিয়ে তুলে দাও, এই ছবি কিন্তু আমি আপনাকে বলছি দিনের পর দিন দেখে দেখে মানুষ ক্লান্ত। কিন্তু আমি আপনাকে দিনের শেষে আবারও এই কথাটা বলবো, যে মমতা বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক মই দিয়ে এই রাজ্যে পরিবর্তন এনেছিলেন সেই মইটা রাখতে চান না, কারণ উনি জানেন গণতন্ত্রের মধ্য দিয়েই পরিবর্তনটা আসে, ফলে গণতান্ত্রিক কোনো পরিষদ দেওয়া যাবে না, পুলিশকে দিয়ে উঠিয়ে দিতে হবে, মেরে ভাগিয়ে দিতে হবে, মাথা ফাটিয়ে দিতে হবে, গণতান্ত্রিক কোনো পরিষদ রাখা যাবে না। সেটা ইলেকশনের ক্ষেত্রেও যেমন সত্যি, সেটা শিক্ষক আন্দোলনের ক্ষেত্রেও সত্যি, ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও সত্যি। আমি অর্ণবের কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের সামনে একটা প্রতিবেদন রাখবো। আমি শুধু একটাই কথা বলবো যে কসবায় যে ঘটনা হয়েছিল তারপর পুলিশ কর্তা বলেছিলেন হালকা বলপ্রয়োগ, এখন অবশ্য পরিভাষাটা ন্যূনতম বলপ্রয়োগ, কিন্তু এখানে পাশাপাশি যে পুলিশ কর্মীরা কালকে আহত হয়েছেন সেই ছবিও আমরা দেখিয়েছি, তারাও আমাদের ঘরেরই ভাই বোন, তাদের জন্য আমাদের সম্পূর্ণ সমবেদনা রইল, তারা দ্রুত সুস্থ হয়ে উঠুন। কিন্তু পাশাপাশি যে আবার ফ্ল্যাশব্যাকে যেতে হবে, লালগড়ের সীতামণি মুর্মু ছাপার অক্ষরে লেখা হতো, আসল নাম তারা বলেন সীতামণি মুর্মু, তার চোখ চলে গেছিল বলে তৃণমূল কংগ্রেস দিনের পর দিন রাস্তায় নেমে কোনো ফাঁকিবাজি করে না আন্দোলন করেছিল। আজকে যে শিক্ষকের চোখে আঘাত লেগেছে তাকে তৃণমূলের তরফে কোনো নেতা মন্ত্রী কেউ খোঁজ নিয়েছেন বলে অন্তত অমিতবাবুরা বলছেন না। কিন্তু আমার প্রতিবেদনে একেবারে স্পষ্ট আজ গতকালকের পুলিশের ঘটনা, পুলিশের বিশ্লেষণ এবং অবশ্যই ন্যূনতম বলপ্রয়োগের তত্ত্ব। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। সম্পূর্ণ মিথ্যে কথা যে এইভাবে বলা যেতে পারে, কেউ বলতে পারে, সেটা এই প্রেস বিবৃতিতে স্পষ্ট হয়েছে। মানুষ গড়বেন বলে শিক্ষকতার পেশা বেছে নিয়েছিলেন, এখন সেই চাকরিটুকুর জন্য কখনো লাথি, এবেলা হেলমেটের বাড়ি, তো ওবেলা লাঠি খেতে হচ্ছে। বৃহস্পতিবার রাতে বিকাশ ভবনের বাইরে আন্দোলনরত চাকরিহারাদের লাঠি চালিয়ে ধাক্কা মারতে মারতে সেখান থেকে সরিয়েছে পুলিশ। কারো মাথা থেকে কারো পা থেকে অঝরে রক্ত ঝরেছে। তারপরও শুক্রবার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের মুখে শোনা গেল এই তত্ত্ব। প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে, সারাদিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। ভুক্তভোগীরা অবশ্য এডিজি দক্ষিণবঙ্গের দাবি শুনে বিস্মিত। আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে, ফেটে গেছে, আমি বসে গেছি, সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে। মিনিমাম বল প্রয়োগে পা ভেঙে গেছে, মিনিমাম বল প্রয়োগে মাথায় আঘাত লেগেছে, মিনিমাম বল প্রয়োগে দেখেছেন চোখ থেকে রক্ত পড়ছে, মিনিমাম বল প্রয়োগে পায়ের থেকে অঝরে রক্ত পড়ছে। একদম ঠিকই বলেছে। পুলিশ লাঠি চালিয়েছে, আন্দোলনকারী চাকরিহারাদের রক্ত ঝরেছে, হাত পা অব্দি ভেঙেছে বলে অভিযোগ। আর এডিজি দক্ষিণবঙ্গের মুখে শোনা গেল প্রোটোকলের কথা। প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে, অডিও ক্লিপিং আছে, ভিডিও ফুটেজ আছে। আপনারা ভিডিও ফুটেজ দেখান আর আমরাও ভিডিও ফুটেজ দেখাবো, তাহলে বোঝা যাবে কোনটা দুধ আর কোনটা জল। চাকরি অনিশ্চিত, সম্মান ধুলোয় মিশেছে, নিজেরা রাস্তায়। যন্ত্রণা আরো বাড়িয়েছে পুলিশের লাঠি। অনির্বাণ বিশ্বাস, ঐশী মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।
এখন দেখুন মুশকিল হচ্ছে যে সরকারের মুখ যদি পুলিশ হয়ে যায় এবং রাষ্ট্রের চশমা পরে এই রাজ্য যারা চালাচ্ছেন তারা সব সময় দেখেন, তাহলে ভারী মুশকিল। আর শতরূপ খানিক্ষণ পরে হয়তো আফসোস করবে যে কেন তাদের সময় 2008 সালে বামফ্রন্ট সরকারের পুলিশ ওই হালকা বলপ্রয়োগ বা ন্যূনতম বলপ্রয়োগ করলো না। যাই হোক, আমার পরের বক্তা অর্ণব। সুমনদা, বিশ্বনাথ দা একটু আগে বললেন যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে তুলনা করলেন। উনি বোধহয় ভুলে গেছেন যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় তখন স্টার আনন্দ ছিল। দিনের পর দিন আমরা দেখেছি সিঙ্গুরে পুলিশ কিভাবে অ্যাট্রসিটি করছে, কিভাবে পেটাচ্ছে বাড়ির মধ্যে, দিনের পর দিন আমরা সিঙ্গুর থানা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বার করে দেওয়া হয়েছিল 2006 একদম মানে সেই সময় কবি সুমনের বিখ্যাত গান নন্দীগ্রাম যে অ্যালবামটা বেরিয়েছিল, ফসলের গান গেয়েছিল যারা সাম্যের ধ্বজা ধরে, এখন তারাই পোড়ায় ফসল পুঁজির দালালি করে। সেই সময় একটা কমিউনিস্ট পার্টি সরকার, এখনো দারুণ লেগে যাচ্ছে, এখন তারাই পোড়ায় ফসল। সরকার হারাধন বাগ আত্মহত্যা করেছিলেন, অনিচ্ছুক কৃষক তার মেয়ে পায়েল বাগ, তার বয়স ছিল 2.5 বছর, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় অপর্ণা সেন সহ 84 জনকে এক রাতে গ্রেপ্তার করা হয়েছিল, শঙ্খ ঘোষ গিয়েছিলেন তাদেরকে ছাড়িয়ে আনতে। অ্যাট্রসিটি হয়নি এরকম কিন্তু নয়, না হয়েছিল তো, ক্লাস 8 এর একটি বাচ্চাকে পুলিশ টানতে বাড়ি থেকে নিয়ে গিয়েছিল। আমি বলছি যে ঠিক কথা, দুটোকে যদি তুলনা করেন, পুলিশি বলপ্রয়োগটা সমস্ত সময় কখনোই কাম্য নয়, নিশ্চিত, কিন্তু আমি বলছি দুটোকে যদি তুলনা করেন, কখনো কখনো জরুরি হয় বলছো না, কখনো জরুরি নয়। পুলিশের সবসময় টেক নো নোটিস, পুলিশের একটা পরিভাষা রয়েছে। পুলিশ এখানে প্রশাসনিকভাবে পুলিশ যে কথাগুলো বলেছে তার তরফ থেকে তারা বলেছে। আমি শুধু এইটুকু বলবো সুমনদা, সেটা হচ্ছে যে ওদের সময় পুলিশ খারাপ, আমার সময় ভালো। আমি পুলিশকে ভালো বলছি না, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে যে পুলিশ এই ধরনের যে বলপ্রয়োগ, সেটা পুলিশ তার ব্যাখ্যা দিয়েছে তার মতো করে, কিন্তু আমি তখনও দিয়েছিল। কটা ব্যাখ্যা তোমার লাগবে? পুলিশের একটার পর একটা প্রেস কনফারেন্স, বুদ্ধদেব ভট্ট, আমি অন্য তোমায় বাড়তি আরো 1 মিনিট সময় দেবো। আমি বলছি একটার পর একটা, আমি লাইব্রেরি থেকে অত মানে নাবালে আর শোটার কিছু বর্তমানে থাকবো না, সবটাই অতীতে চলে যাব। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে পুলিশ কর্তারা প্রত্যেকটা ঘটনার ব্যাখ্যা দিয়েছিলেন এবং পাশে মিলিয়ে দেখো 2 উইন্ডো করে দেবো, হুবহু এক ব্যাখ্যা, বাধ্য হয়েছে পুলিশ। মানে আপনি যদি পাশাপাশি পুলিশি বলপ্রয়োগটাকেই কি শুধু রাখেন, তাহলে বৃহত্তর প্রেক্ষিত থাকবে না। মানে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের যে যোগ, এই যোগটাকে যদি সরাসরি এভাবে দেখেন যে ওটার সঙ্গে যে লাঠিটা পড়ে না ওখানে কৃষকদের উপর, তৃণমূল কর্মীর ওপর যে লাঠিটা পড়েছে আর অমিত বাবুর গায়ে যে লাঠিটা পড়েছে, একই রকম ব্যথা লাগে। 2008-এও যা ব্যথা লাগে, 2025-এও ব্যথা লাগে, শুধু শীতকাল হলে একটু বেশি লাগে। নন্দীগ্রামের সঙ্গে যদি তুলনা করতে থাকি সুমন, তাই বলতে পারবো না কোনো কথা। আমি জাস্ট 3টে পয়েন্ট বলবো আপনার অনুমতি নিয়ে। একদম, সেটা হচ্ছে যে মানে যোগ্য বৈধ পথে চাকরি যারা পেয়েছেন এবং যারা চাকরি করছেন শিক্ষক মহাশয়, তাদের যে প্রধান দাবি কালকে ছিল, আমরা এটা বারবার করে দেখছিলাম, সেটা হচ্ছে ফের যোগ্যতা অর্জনের পরীক্ষায় আমরা বসবো না। এটা হচ্ছে মূল দাবি ছিল। ব্যাপারটা হচ্ছে যে ফের যোগ্যতা অর্জনের পরীক্ষায় বসতে না পর্ষদ, না রাজ্য, না এসএসসি কেউ কিন্তু বলেনি। এইটা যেটা এসছে, ভার্ডিক্টটা যেটা এসছে, সেটা সুপ্রিম কোর্ট থেকে এসছে এবং 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে নতুন নিয়োগ করার, এবং একটা লাইফলাইন 31শে ডিসেম্বর পর্যন্ত পাওয়া গেছে। এটা কিন্তু রাজ্য সরকার, পর্ষদ এবং এসএসসি তারা রিভিউ পিটিশন করেছে, তারপর কিন্তু এই লাইফলাইনটা বেরিয়ে এসেছে। সুতরাং রাজ্য একেবারে পাশ থেকে সরে গিয়েছে, এই 26,000-এর পাশ থেকে, এটা কিন্তু নয়। রাজ্য কিন্তু তার মতো করে চেষ্টা করেছে। আবার তারা রাজ্য যদি আবার রিভিউ পিটিশনে যায়, এরপর রিভিউ পিটিশন না, ওটা সম্পূর্ণ আলাদা পিটিশন। যাই হোক, টেকনিক্যাল বিষয় আমি হতে পারে, তারপরে হয়েছে। এক্ষেত্রে মানে আমি বলছি, এক্ষেত্রে বিকাশ ভবনের এই আন্দোলন থেকেই কোনো ফল বেরিয়ে আসবে এটা কিন্তু নয়। তার কারণ এটার যে ভার্ডিক্টটা এসছে সুপ্রিম কোর্ট থেকে, সেই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটাকে পাল্টে দেওয়ার ক্ষমতা এখানে কিন্তু নেই। আমি যা ওনার বক্তব্য শুনেছি, আমি দুটো জিনিস মনে হয়েছে। এক হচ্ছে যে রিভিউ পিটিশন করার আগে ওনারা প্রথম দিন থেকে দাবি তুলেছিলেন যে আমাদের সঙ্গে আলোচনা করা হোক এবং বসিয়ে আমরা সহমতের ভিত্তিতে রিভিউ পিটিশনটা হোক, সেটা হয়নি। ঠিক কথা, কিন্তু আমি বলছি যে না, এক এবং 2 নম্বর হচ্ছে ওনারা ভরসা কি করে রাখবেন? তুমি দেখো যে এসএসসি যে কর্তৃপক্ষের জন্য আজকে ওদের চাকরি গেল, তার কারণ এত টাকা, ওই 50 কোটি থেকে শুরু করে 11 কিলো সোনা মন্ত্রীর বাড়িতে ঢুকে গেল, সেই সংস্থাই আবার পরীক্ষা নেবে আর এই ছেলে মেয়েদের আবার শিক্ষক শিক্ষিকাদের তার পরীক্ষা দিতে হবে। তো ওরা দুর্নীতি হবে না এই গ্যারান্টিটা পাচ্ছেন কোথায়? গ্র্যান্টিং এইড যে স্কুলগুলো রয়েছে, এই যে শিক্ষক মহাশয়রা এবং যে যারা গ্রুপ সি গ্রুপ ডি যারা রয়েছেন, তারা প্রত্যেকে গ্র্যান্টিং এইড পদ্ধতিতে, মানে সেই স্কুলগুলোতে তারা চাকরি করেন। এখনো পর্যন্ত এই সিস্টেমটাই আছে যে স্কুল সার্ভিস কমিশনই না, এক্ষুনি পর্যন্ত তারাই তো নেয়। ওনারা ভরসা রাখবে কি করে? আরে আগেও তো স্কুল সার্ভিস কমিশন করে দেখাই যাচ্ছে। তাহলে এই জায়গাটা বারবার করে ঘুরে পড়বো, সেটা হচ্ছে যে
দেখুন খুব বড় বড় যারা আইনজীবী, বিরাট বড় বড় যারা আইনজীবী, আমরা জানি যে এরকম একটা হেরে যাওয়া কেস, একেবারে যেটা মেরিট নেই এরকম একটা কেস, সেই কেসও কিন্তু সওয়াল এমনভাবে করা যায়, আদালতে এমনভাবে সাজানো যায় যে সেখান থেকেও ভার্ডিক্ট বের করে নিয়ে আসা যায় এবং সেখান থেকেও একটা যেরকম ভাবে তোমরা অনেক দিন ধরে ডিএ মামলাটা চেষ্টা করেছো, যেমন ভাবে এখানে কিন্তু আমরা প্রথম থেকে অন্তত 2 থেকে 3 বছর ধরে যে টেন্টেড যারা তারা তাদের চাকরি যাক, তারা যেহেতু সেই সংখ্যাটা অতীতেও 3 বার হলফনামা দিয়ে এসএসসি জানিয়েছিল এবং তারপরও সুপ্রিম কোর্টেও কিন্তু একটা সংখ্যা দেওয়া হয়েছে বলেই আজকে তারা মাইনে পাচ্ছেন। আজকে যে শিক্ষকেরা মাইনে পাচ্ছেন তারা কিন্তু নন টেন্টেড চেহারায় আছেন বলে 9 মাস কিন্তু তারা মাইনে পাচ্ছেন এখনো পর্যন্ত। আমি বলছি যে কেন মামলা করা হলো না, যে যারা বৈধভাবে পেয়েছেন তাদের কোনোভাবেই চাকরিতে যাবে না, মামলাটি যদি এভাবে সাজানো হতো। যদি হতো মানে তুমি আজকে 16ই মে দাঁড়িয়ে বলছো মামলা সাজানো হতো, পুরো রাস্তায় বসে গেছে, কালকে খাবে জানে না। উনি বলছেন প্রধান দাবি যারা আইনজীবী তারা তো অনায়াসে, আমি বলছি অর্ণব এই তর্কের কোনো অবকাশই থাকতো না, প্রায় আমরা 6 মিনিটে যাচ্ছি, কিন্তু তর্কের কোনো অবকাশই থাকতো না যদি এসএসসি যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা সুপ্রিম কোর্টে দিত। তুমিও জানো আমিও জানি এসএসসি যে কাজটি করেনি, অত্যন্ত জরুরি বেসিক কাজটি করেনি। 7টা পয়েন্ট লেখা রয়েছে, উনি একটা পয়েন্ট বলছেন আমরা আমাদের বৈধভাবে পাওয়া চাকরি কোনোভাবেই হারাতে চাই না, স্কুলে ফিরতে চাই সসম্মানে। উনি একটা পয়েন্ট বললেন কেন? এখানে দেখুন সরকারের কাছে দাবি 7টা পয়েন্ট রয়েছে, উনি একটা বলে পালিয়ে গেলেন কেন? এখানে পড়লে তো টাইম লাগবে হয়তো। অর্ণব আমি যেটা বারবার করে যেটা বলছি সেটা হচ্ছে যে এই মামলাটা এইভাবেও তো সাজানো যেতে পারতো বা এইভাবে তো করা যেতে পারতো যে যারা টেন্টেড তাদেরকেই শুধুমাত্র চাকরি থেকে বরখাস্ত করা হয়, মানে যারা টেন্টেড এরা এই তো ছিল বেসিক লিস্ট। আমি এরপরে যেহেতু একেবারে মামলার জায়গায় চলে গেল, আমি সম্পূর্ণ অন্য বিষয়ের জন্য আমি সুদীপ্তকে আসছিলাম, কিন্তু আপনি একবার যান সুদীপ্ত, তার কারণ আমি একবার নজরুলদা ওর অংশটা শুনে নিই যে এই যে আইন নিয়ে মানে সত্যি সত্যি মামলা সাজানো নিয়ে অর্ণব যথার্থ আমার রসিকতার জন্য মার্জনা করবেন, যে বলছিল যে সাজালে অন্য রকম হতো। আমি ওকে রসিকতা করে বললাম যে ডিএর মামলাটা অনেক রকমভাবে সাজানোর চেষ্টা হয়েছে, কিন্তু আজকে দেখছি তো আবার অন্যরকম রায় হয়ে গেল। কিন্তু যাই হোক, সুদীপ্তর সময় শুরু এখন। দেখুন প্রথমেই বলি মামলাটা সাজানো, মামলাটা করাই হয়েছিল যে কিছু আমরা উদাহরণ দেওয়া হয়েছিল যে ধরুন 25 জনের উদাহরণ দিয়ে বলা হয়েছিল যে 25 জনকে আমরা পাওয়া গেছে যে এরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, এদের বাদ দেওয়া হোক এবং এর পরিবর্তে যারা যোগ্য তাদের চাকরি দেওয়া হোক। ঠিক সুদীপ্ত, কিন্তু মামলা সাজানো বা মামলা করার ক্ষেত্রে রাজ্য সরকার, পর্ষদ, এসএসসি সবাই তো পার্টি ছিল, সবাই মামলাটা সেইভাবে প্রেস হলো না কেন? সবথেকে বড় কথা হলো সুমনদা, আপনি বারবার দেখিয়েছেন যে ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন এসএসসিকে 3 বার সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি হলফনামা দিয়ে বলুন কারা যোগ্য কারা অযোগ্য। 3টে এফিডেভিটেই সেই তালিকা দিল না। কোর্ট বলতে বাধ্য হলো যে আপনারা এতবার বলা সত্ত্বেও আপনারা কোনো যোগ্য অযোগ্যের তালিকা দিলেন না। এই যে তালিকা দিল না, এখন অর্ণবদা বলছেন যে এরমভাবে সাজানো হলে শুধু যদি টেন্টেডদের বাদ দেওয়া হতো। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব হলো যারা পরীক্ষা নিয়েছে, পরীক্ষা কোর্ট নেয়নি, পরীক্ষা মামলাকারী নেয়নি, পরীক্ষা নিয়েছে এসএসসি, পরীক্ষা নিয়েছে চাকরি দিয়েছে পর্ষদ। তাদের দায়িত্ব যে একটা অভিযোগ এসছে দুর্নীতি হয়েছে, কারা এই দুর্নীতি করেছে আমরা জানি, এই হলো তালিকা, আপনি এদের বাদ দিন, যারা যোগ্য তাদের চাকরি বেঁচে যাক। এইটা কিন্তু একবারের জন্য পর্ষদ না হাইকোর্টে বলেছে, এসএসসি না হাইকোর্টে বলেছে, না সুপ্রিম কোর্টে এইটা বলেছে, এবং তাই জন্য এমনকি কোর্ট বহুবার বাড়তি সময়ও দিয়েছেন যে আপনারা দুটো তালিকা দিন, যোগ্য অযোগ্যের সুযোগ দিয়েছে। এবং আপনি যদি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টটা দেখেন সুমনদা, দেখবেন সুপ্রিম কোর্টেও লেখা আছে যে 3 বার রিটেন নোট সাবমিট করেছে এসএসসি এবং 3 বার ডিফারেন্ট ফিগার দিয়েছে যে কত পরিমাণ দুর্নীতি হয়েছে, কিন্তু একবারও বলে দেয়নি যে আইডেন্টিফাই করেনি যে রাম শ্যাম যদু মধু এরা হলো দুর্নীতি করে চাকরি পেয়েছে। এটা শুধু হাইকোর্ট না, সুপ্রিম কোর্টও এটা বলেছে। 2 নম্বর বিষয়, আজকে উনি বলছেন যে রায় বদলানো যায়, খুব বাজে মামলার রায় বদলানো যায়। বিষয়টা হলো একটা রায় এসছে সুপ্রিম কোর্ট, আমরা জানি সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে দুর্নীতি হয়েছে, সবার চাকরি বাতিল। আজকে পর্ষদ কিন্তু যদি মনে করতো বা রাজ্য সরকার মনে করতো যে এই রায় কোনো ত্রুটিগত বিচ্যুতি আছে বা ভুল আছে, তারা রিভিউ করতে পারতো, রিভিউ করে বলতে পারতো যে আপনারা শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাদ দিন। এখানে দেখতে হবে রাজ্য সরকার এসএসসি কি আবেদন করলো। তারা কিন্তু রিভিউ করার আগে একটা এমএ অ্যাপ্লিকেশন করলো, এমএ অ্যাপ্লিকেশন করে বলল যে আমরা এই রায়কে মেনে নিচ্ছি,
আমরা চাই না যোগ্য অযোগ্য বাছাই হোক বা শুধু যোগ্যদের চাকরি থাকুক, আমরা চাই যাদের বিরুদ্ধে আপাতত কোনো অভিযোগ আসেনি তারা শুধু যতদিন না নতুন পরীক্ষা নিই ততদিন অবধি কাজ করবে। তার মানে কি, আজকে রাজ্য সরকার মেনে নিল যে দুর্নীতি হয়েছে, তারা মেনে নিল যে তাদের পক্ষে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব না, তালে করে এই যারা শিক্ষক যারা বলছে আমরা যোগ্য, 31শে মে এর মধ্যে বিজ্ঞাপন দিতে হবে, এটাও রাজ্য সরকার মেনে নিয়েছে। মেনে নিয়েছে না, নিজেরা বলেছে। আপনি যদি দেখেন তারা বলেছে যেদিন রায় বেরোল, এটা খুব ইম্পর্টেন্ট, কেউ অন্য এটা জেনেও হয়তো বলছেন না, 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে। 3রা এপ্রিলই শিক্ষা দপ্তরের সচিব স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বলছে সুপ্রিম কোর্টের রায় মেনে আপনারা নতুন পরীক্ষা নেওয়া দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। তার মানেই হচ্ছে যে এরা বুঝে গেছে যে যোগ্য অযোগ্য আমরা বাছাই করতে পারবো না। ভালো কথা, তারা সুপ্রিম কোর্টের রায় মানছেন। তাহলে এই অমিত বাবুদের বারংবার কেন মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে যে কারোর চাকরি যাবে না, কাউকে নতুন পরীক্ষা দিতে হবে না? উনি কোর্টে এক কথা বলছেন, বাইরে এক কথা বলে ওনাদের তাতাচ্ছেন। কেন এখনো ওনাদের দাবি কি যে আমরা পরীক্ষায় বসুন? ওদের তো আরও অনেক দাবি আছে, যে যারা চিহ্নিত অযোগ্য তাদের চাকরি বাতিল করা হোক, আপনি ওয়েমার শিট পাবলিশ করুন, সেগুলো করছে না কেন? এখনো আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রচুর প্রধান শিক্ষকরা ফোন করছে, পার্সোনালি ফোন করে বলছে যে দাদা আমাদের এখানে যারা জয়েন করেছে অনেকে 8 ফেজের পরে পেয়েছে, অনেকে এখনো জয়েন করেছে যারা প্যানেলে নেই, আমরা কি করব? আমরা না কন্টেম্পটে ফেসে যাবো। আবার এই অমিত বাবুদের ফাঁসাচ্ছে যোগ্য অযোগ্যর একসঙ্গে মিলিয়ে। আমি অর্ণবের উত্তরে যাব, তার আগে তথ্যের খাতিরে বলবো, আজকে ফিরহাদ হাকিম বলেছেন যে ওরা স্কুলে যাচ্ছে না কেন। উনি হয়তো জানেন না যে স্কুলটা না গরমের ছুটি পড়ে গেছে, স্কুলটা 30শে এপ্রিল ছুটি পড়েছে, 2 জুন খুলবে। এবং আমার কাছে যা তথ্য শিক্ষা দপ্তর সূত্রে, তাতে কিন্তু এই 30শে এপ্রিল ছুটি পড়ার আগে বহু শিক্ষক যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু নিয়মিত স্কুল করেছেন। যাই হোক, আমি বলছি সুমনদা, এইখানে এই যে রায়, সেই রায়ের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট সাবমিটেড বাই WBSSC বিফোর দ্য হাইকোর্ট, এখানে কিন্তু সংখ্যাটা পরিষ্কার করে দেওয়া আছে। এই সংখ্যাটা তারা পেল কোত্থেকে? এসএসসি তো 3বার হলফনামা দিয়েছে, ঠিক কথা, যে সংখ্যার মধ্যে গরমিল হয়েছিল সবই ঠিক কথা। কোথাও কি একটা গ্যারান্টি আছে যে ওখানে যদি একজনও যদি ভুল হয়, একজনের ভুল, আমি বলছি যদি একজনের ভুল হয় তাহলে যোগ্যর তালিকাটা কোথায়? যোগ্যর তালিকাটা কোথায়? যেখানেই এসএসসি দিক না কেন, যাদের উদ্দেশ্যই হচ্ছে যে এইটাকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করো যাতে ঢাকি শুদ্ধ মূর্তির সংযোগ যায়, যেটা বলেছিলেন ওই তালিকাটা দিয়ে দিতে অমিত বাবুদের নাম এসএসসি এটা রাজনৈতিক উদ্দেশ্য, উদ্দেশ্য রাজনৈতিক, আইডেন্টিফাইড সোফার কেন বললো? আইডেন্টিফাইড সোফার অনেক সময় জানেন অমিত বাবু যোগ্য, মানবেন না কেউ? একটা ব্যাপার কেউ পরিষ্কার করে বলছিল না, সেটা হচ্ছে যে হাইকোর্টে মামলা হওয়ার পর হাইকোর্টের নির্দেশ অনুসারে সিবিআই কিছু সংখ্যক লোকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে একটা তালিকা কোর্টে দেয় যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছেন। এসএসসি বা রাজ্য সরকার এটা অস্বীকার করেনি যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছে। সঙ্গে সঙ্গে এসএসসি বা রাজ্য সরকার এটা বলতে পারেনি যে সিবিআই যাদের চিহ্নিত করেছে তার বাইরে আর কেউ অবৈধভাবে চাকরি পায়। আমাদের এই টেবিলে বসে, আমার পাশে যেখানে শুভময়দা বসেছেন এখানে বসেছিল বিক্রম, সেই ভার্ডিক্ট থেকে লাইন কোট করে বলেছিল বিক্রম ব্যানার্জি আইনজীবী যে এসএসসিকে যখন হাইকোর্ট জানতে চায়, ডিভিশন বেঞ্চ জানতে চায় যে তাহলে এই 6200 যারা চিহ্নিত হলো তার বাইরে বাকিটা কি একদম ট্রান্সপারেন্ট, তখন এসএসসি বললো যে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারছি না। তারপরে পৃথিবীর কোন কোর্ট এর বাইরে অন্য কিছু রায় দেবে? আমি অর্ণবদাকে খুব বিনয়ের সঙ্গে বলছি, এখানে কার উদ্দেশ্য রাজনৈতিক জানি না, কিন্তু তৃণমূল সরকারের উদ্দেশ্যটা চৌর্যবৃত্তিক। আপনারা চৌর্যবৃত্তিক উদ্দেশ্যের জন্য ছেলেমেয়েগুলোকে মাথায় বসিয়েছেন। আমি বলছি যে একটু এইগুলো এখনো 3 জন বলার সুযোগ পাননি। আপনারা দেখিয়েছেন যে বর্তমানে যিনি এসএসসি চেয়ারম্যান ছিলেন তিনি বলেছেন যে এর বাইরে কেউ অবৈধভাবে চাকরি পায়নি, এটা বলার মতো। এটা অন ক্যামেরা কলকাতা শহরের সমস্ত সংবাদপত্র ইনক্লুডিং আনন্দবাজার পত্রিকা বেরিয়েছে, বহুবার দেখিয়েছি। কিন্তু আমি এখান থেকে আবার গতকালকের ঘটনা, যে বারবার যে প্রশ্নটা অবশ্যই উঠবে সেটা হচ্ছে, আবার আমি বলছি যে পুলিশ কর্মীরা, এইমাত্র রাজ্য পুলিশ তথ্য দিচ্ছে যে 19 জন পুলিশ কর্মী কালকে আহত হয়েছেন, প্রত্যেকে সেরে উঠুন এটা কামনা করি। কিন্তু সীতামণি মুর্মুর চোখ, কোনো পুলিশ কর্মী যিনি আহত হন তার আঘাত, এবং
ওই অমিত বাবুদের আঘাত, সবগুলো আমাদের চোখে সমান, সব সময় সমান। সুতরাং কালকে এই আঘাত ছাড়া সমস্ত পুলিশ প্রোটোকল মেনে এই ঘটনাকে এড়ানো যেত কি না, এ প্রশ্ন আমাদের ছিল, আছে এবং থাকবে। দেখুন, অপারেশন বিকাশ ভবন, সাইরেন বাজিয়ে অ্যাকশনে পুলিশ। ন্যূনতম বল প্রয়োগ হিসাবে ফের চাকরিহারা শিক্ষকদের ওপর চলল লাঠি। যোগ্য শিক্ষকের সঙ্গে এই আচরণ করল সংযত পুলিশ। ইনি সোমনাথ বন্দ্যোপাধ্যায়, শিক্ষকতা করতেন পুরুলিয়ার ছররা হাই স্কুলে, রসায়নে পিএইচডি। পরিবার সূত্রে খবর 2017 সালে ইউপিএসসির জুনিয়র কেমিস্ট বিভাগে দেশে দ্বিতীয় হন। মধ্যপ্রদেশে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের চাকরি পেলেও পরিবারের কাছে থাকার জন্য যোগ দেননি। কোয়ালিফাই করেছেন প্রাইমারি, আপার প্রাইমারি 2016 নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষায়। রসায়নের শিক্ষক হিসেবে যোগ দেন বাড়ির কাছের স্কুলে। চলে যাওয়া হকের চাকরি ফেরত চাইতে এসে বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে রক্তাক্ত হয়েছেন। আমরা বসেছিলাম চুপচাপ, এসে যে কোনো দিক থেকে এলো পাথাড়ি মার শুরু হলো। এইদিকে মেরেছে, এইদিকে মেরেছে, প্রচুর ব্লাড বার হয়েছে, চটি এবং পায়ে পুরো ভরে গেছে। মানে লজ্জার বিষয়, মানে আমাদের মানে মনে হচ্ছে যে আমরা ভুল রাজ্যে জন্ম নিয়ে ফেলেছি। বাড়িতে বয়স্ক মা, বাবা অনুষ্ঠান বাড়ির রাঁধুনি। একমাত্র উপার্জনকারী ছেলের চাকরি চলে যাওয়ায় অনিশ্চয়তার মুখে গোটা পরিবার। ছেলে নিজে টিউশনি পড়ায়, নিজের খরচা চালালো, তখন আমরা ঘুষ কি দিব? আমাদের এমনই অবস্থা যে আমরা 200 টাকা যে ছেলেকে হাতে দিতে পারবো সেটাও আমাদের ছিল না। চাকরি পেয়েছিল অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, এত শিক্ষক হয়ে পুলিশের কাছে লাঠি মার খাচ্ছে। ভৌতবিজ্ঞানের শিক্ষক রজত হালদার বিকাশ ভবনের অভিযানে গুরুতর চোট পেয়েছেন বাঁ চোখে, পড়েছে 3টি সেলাই। একসাথে দুজনেই মেরেছে লাঠি দিয়ে। আমি সেকেন্ডের মধ্যে পুরো ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলাম, রেটিনাতে জল জমে আছে। এই যদি মৃদু লাঠিচার্জের নমুনা হয় তাহলে একজন শিক্ষকের মৃত্যু বা একজন নাগরিকের মৃত্যু যদি হয় তখন আপনারা বলবেন যে পুরোপুরি লাঠিচার্জ হয়েছে। নদিয়ার কল্যাণীর বাসিন্দা মোহাম্মদ ফালাকুল হোসেন চাকদা শটডাঙ্গা জুনিয়র হাই স্কুলের জীবন বিজ্ঞানের নবম দশমের শিক্ষক। মাথার ওপরে হোম লোনের 28,000 টাকার ইএমআই। অভিযোগ, পুলিশের মারে মাথা ফেটেছে এই চাকরি হারার। আমার দোষটা কোথায়? আমার চাকরিটা কেন গেল আজকে কেন আমাকে রাস্তায় বেরোতে গিয়ে আজকে এই যে মাথা ফাটা কেন এই জায়গাটা তৈরি হবে আজকে? এর জায়গাটার জন্য দায়ী তো সরকার, স্কুল সার্ভিস কমিশন, পর্ষদ। তারা নিজেদের দোষ নিজেদের ঢাকার জন্য আজকে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বলি দিতে হচ্ছে, রক্ত ঝরছে, হাত ভাঙছে, চোখ ফেটে যাচ্ছে। জঙ্গলমহলের দুলাল মুর্মু চাকরি পান পশ্চিম মেদিনীপুরের জামুন্ডা নিউ জুনিয়র হাই স্কুলে। নবম ও দশম শ্রেণীতে ইতিহাস পড়াতেন। আমরা ধ্বংসামাদল নিয়ে আমাদের বিক্ষোভটাকে জাগ্রত করেছিলাম এবং লাস্টে সন্ধ্যার দিকে পুলিশ প্রশাসন আমাদের উপর যেভাবে লাঠিচার্জ করেছে, এটা পুলিশের পায়ে এবং লাঠিতে আমার এখানে আঘাত করেছে, লাঠিও মেরেছে এবং লাঠি দিয়েও মেরেছে। লাঠিটাও এখানেও লেগেছিল, এখানেও লেগেছে এবং পায়ের আঘাতে লাঠি দিয়ে বুট দিয়ে এখানে লেগেছে। আর চকডাস্টার হাতে থাকার কথা ছিল ক্লাসরুমে। রোদ, ঝড়, বৃষ্টি থেকে পুলিশের লাঠি উপেক্ষা করে হকের চাকরি আদায় করতে পড়ে রয়েছেন রাস্তায়। আমার এখানে লেগেছে, এখানে ফ্র্যাকচার হয়েছে, আর পিঠে লেগেছে, পিঠে আমার 2টো আঘাতের চিহ্ন আছে। পুলিশ মারধর করেছে। আমরা বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের মেরে লাঠি ভেঙে নিয়েছে পুলিশ। এরপরেও পুলিশের দাবি তারা নাকি ন্যূনতম বল প্রয়োগ করেছে। কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এবার আমি রাজনীতির কথা আসবো। তৃণমূল প্রথম দিন থেকে অভিযোগ করছে যে এর পেছনে বিরোধীদের চক্রান্ত, এবং গতকাল এবং আজকের প্রতিক্রিয়া যদি লক্ষ্য করেন, একেবারে স্পষ্ট করে ইঙ্গিত করা হচ্ছে যে শিক্ষকদের কোট আনকোট উস্কানো হচ্ছে এবং পেছনে বিরোধীরা। গতকাল এই ঘটনা যখন ঘটে তার আগেই সজল ঘোষ, কৌস্তব বাগচিরা গেছিলেন। শিক্ষকরা হাতজোড় করে তাদের বলেছিলেন যে রাজনীতির লোকেরা, সরাসরি যারা রাজনীতি করেন তারা চাইছেন না। ঠিক যেভাবে আপনাদের মনে থাকবে আর.জি. কর আন্দোলনে যেভাবে ঠিক যে প্রবণতাটা দেখা গেছিল, যে বৈশিষ্ট্যটা ছিল, আজকে ওই মঞ্চে বিকাশ ভবনে গেলেন শুভেন্দু অধিকারী। গিয়ে কি বলছেন আমি দেখাবো, তারপর বিজেপির যিনি প্রতিনিধি প্রণয় রায়ের কাছে আসবো, কিন্তু আগে দেখাবো শুভেন্দু অধিকারী আজকে গিয়ে কি বললেন। ওরা ভেড়া তুলে দিয়েছে, সবাই আসতে পারে, এসে আমরা বসবো, থাকবো। আজকে সারাদিন বহু বিজেপি কার্যকর্তা এসছে, অন্য দলও এসছে, কোনো ছুতমার নেই। এবং আমাদের রাজ্য সভাপতিও বলেছে যদি যোগাযোগ করে, ওরা টাইম করে, ডাকে, বলে আসবে, সবাই আসবো। বিজেপির সংকীর্ণতা নেই।
বিজেপি সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন, অভয় আন্দোলন তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেনি, এদেরকেও রাজনৈতিকভাবে ব্যবহার আমরা করব। মমতা শুড গো। প্রণয়দার কাছে আসবো। প্রণয়দা, কালকে আমি জানি না এখনও সেই প্রতিক্রিয়া এসছে কিনা, নির্ঘাত তৃণমূল কংগ্রেস বলবে যে এতদিন আপনারা পর্দার পিছনে ছিলেন, এবার সামনে চলে এলেন, একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই আন্দোলন, এই অশান্তির পেছনে বিজেপি বিরোধী দল হিসেবে একেবারে সুনির্দিষ্টভাবে এটা পরিকল্পনা করছে। সুমন দাস, স্বঘোষিত সুপ্রতিম সরকার স্বঘোষিত আইনের ব্যাখ্যা দিয়েছেন। কেন আমি বলছি, অন্তত উনি ওনার পরিচয়টা লুকোননি। কালকে যখন কৌস্তব বাগচি এবং সজল ঘোষ গেছিল, পুলিশ অফিসাররা বলল আপনারা যাবেন না। কৌস্তব জিজ্ঞেস করছে আপনার নেম প্লেট কোথায়, দেখা যাচ্ছে পুলিশ অফিসাররা দাঁড়িয়ে আছে, নেম প্লেটগুলো খুলে রেখেছে। অন্তত সুপ্রতিমবাবু ওনার পরিচয়টা বন্ধ রাখেননি। আর স্বঘোষিত আইন এই কারণে বলছি, ভোট পরবর্তী হিংসায় কলকাতা হাইকোর্ট বলেছিল এখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। আইনের শাসন বিএনএসে উল্লেখ আছে কি করলে কি হবে, কিন্তু এখানে যে শাসন আইনটা চলে সেটা শাসকের খেলে অফিসাররা জানে, অন্য কেউ জানে না। আমি একটা উদাহরণ দেব। কালকের মতোই পরিস্থিতি হয়েছিল 3 জানুয়ারি 2017 সালে, যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করে সিবিআই সোজা ভুবনেশ্বর নিয়ে গেছিল। আমি সেদিন আমাদের যে রাজ্য কার্যালয় 6 নম্বর মুরলীধর সেন লেনে ছিলাম, বিকেল 4টার দিকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল। হঠাৎ করে দেখা গেল তৃণমূলের গুন্ডা বাহিনী সেই মুরলীধর সেন একদিকে সেন্ট্রাল অ্যাভিনিউ, অপরদিকে ক্যালকাটা ইউনিভার্সিটি ওদিকে অবরোধ করে রেখে দিল, পাথর ছুটতে শুরু করলো আমাদের অফিসের দিকে। আমরা বেরোতে পারছি না, বেরোলেই পাথর পড়বে। প্রায় 5 ঘন্টা ধরে এই অবরোধ চললো। আমরা লালবাজার সমস্ত জায়গায় ফোন করলাম, পুলিশ এসছে, কেউ অবরোধ মুক্ত করলো না। শেষে রাহুলদা আমাদের অফিসে ছিলেন, রাহুলদা যেহেতু সেন্ট্রাল সিকিউরিটি পান, আলাদা করে সেন্ট্রাল সিকিউরিটি এলে সেই অবরোধ তোলা হয়েছিল। আজকে সুপ্রতিম বাবু যে আইনের কথাগুলো বলছিলেন, মানবাধিকারের কথা বলছিলেন, যারা আটকে আছে তাদের অধিকারের কথা বলছিলেন, সেদিন যেহেতু আমরা বিজেপি করি, আমরা ওখানে আটকে আছি, আমরাও সারাদিন কাজের মধ্যে ছিলাম, আমাদের অধিকার কিন্তু সুপ্রতিম বাবুরা দেখেননি, পশ্চিমবঙ্গ সরকারের আইন দেখেনি। সুমনদা, আপনি নিশ্চিত থাকুন, একটা প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন উনি, কালকে যদি আপনার বাড়ি বা আপনার অফিসে যদি এরকম হামলা হয়, পুলিশ কিন্তু আপনার পাশে থাকবে না। তার কারণ এটা তৃণমূলের যে আইন, তৃণমূলের আইনে লেখা নেই। বিএনএসে আছে, কিন্তু তৃণমূলের আইনে এটা লেখা নেই। দ্বিতীয় কথা, আজকে অনেকগুলো কথা আপনি বলছেন যে পুলিশ কর্তারা বলছেন যে আপনার বাড়িতে হলে, আপনার অফিসে যদি হলে, তাহলে পুলিশ কি কিছু করবে না, সেটা আসলে প্রচ্ছন্ন হুমকি। একদম হুমকি, এবং এটাই তৃণমূলের আইন, এটাই হচ্ছে শাসকের আইন। যদি তৃণমূল আপনার বাড়িতে হামলা করে, পুলিশ তাদের উপর কোনো কাজ করবে না। না তো কোনো নির্লজ্জ পুলিশ অফিসার এটা বলতে পারে যে একজন শাসক দলের নেতা সে সাংবাদিককে ধাক্কা মারছে, সে মারছে, বলছে আগে অভিযোগ আসলে তারপরে করব। তারপরে আবার মাইকটা বাড়িয়ে নিয়ে বলছেন যে আসলে তো আগে আন্দোলনকারীরাই করেছেন, যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে। একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করছেন, তাকে ধাক্কা মারছে, এটা অপরাধ নয়? বিএনএস এটা অপরাধ নয়? তিনি হাঁকিয়ে পারছেন, মানে সেই নেতার মুখপাত্র হয়ে গেছেন পুলিশ অফিসার। তো তারপরে কি করে আশা করবেন এরা আপনাকে প্রোটেক্ট করবে? এখানে কোথায় শাসকের আইন আছে? এখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। আজকে খুব মজা লাগছে, আজকে মজা লাগছে এই কারণে যে এই যে পুলিশ কর্মীরা যারা কালকে অমানবিকভাবে যাদেরকে পিটিয়েছে, তাদের মনে রাখতে হবে, পুলিশ বন্ধুরা, পুলিশ তুমি যতই মারো, দিয়ে কিন্তু তোমারও বাকি আছে। আজকে যে 2জন পুলিশ অফিসার এই যে প্রেস কনফারেন্স করেছে, তারা কেন্দ্রীয় হারে ডিএ পায়, কিন্তু যারা আপনারা মারলেন তারা কিন্তু রাজ্য সরকারের কর্মচারী, ডিএ আপনাদেরও বাকি আছে। এই কিছুদিন আগে ভবানী ভবনে পুলিশের যারা ইম্প্যানেল হয়ে আছে, চাকরি পেয়ে গেছে, কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, তারা ভবানী ভবন অবরোধ করেছিল, সেখানেও কিন্তু পুলিশ মেরেছিল। এই আলোচনার পরবর্তী অংশে ডিএ নিয়ে আলোচনা করবো। আমার পরের বক্তা শতরূপ ঘোষ, কিন্তু তার আগে বলবো যে আমার খারাপ লাগছিল যে যেখানে এই গোটা ঘটনাটা ঘটছে, যে মানুষটা গোটা জীবন শুধুমাত্র শিক্ষার জন্য নিবেদন করেছেন, বিদ্যাসাগর, সেই বিদ্যাসাগর মূর্তির খুব কাছে 24 ঘন্টা আগে এই ঘটনা ঘটে গেল। আমার পরের বক্তা শতরূপ। সুমন, আমি প্রথমেই বলি, সুপ্রতিম সরকার এমনি লোক খারাপ নন। একটা সত্যি কথা, মানে একদম ঠিক কথাই আজকে বলেছেন যে এটা ন্যূনতম বলপ্রয়োগ হয়েছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ঠিকঠাক বলপ্রয়োগ কাকে বলে আমরা জানি। সুদীপ্তকে নিয়ে একটা মিছিলে গেছিলাম, 23 বছরের ছেলেটা মাথায় লাঠির বাড়ি খেয়ে মরে পড়েছিল রাস্তায়, আমাদের কোলে মাথা রেখে মারা গেছে। মইদুল মিদ্দা এই চাকরিচোরদের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে পুলিশের বলপ্রয়োগে খুন হয়েছে। গতকাল যে কাউকে সুপ্রতিম সরকারের বাহিনী খুন করে ফেলেনি, এটাকে ওনার অভিধানে উনি ন্যূনতম বলপ্রয়োগ বলতেই পারেন, ওনাকে তার জন্য শুভনন্দন।
দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ আহত। সুমনদা, কালকে যখন ধপধপ পুলিশগুলো পড়ে যাচ্ছিল তখনই বুঝতে পারছিলাম যে পরের দিন সকালবেলা এই নাটকটাই আমাদেরকে শুনতে হবে। কারণ সবাই জানে যে যেরকমভাবে নির্লজ্জের মতো মারধর করছে শিক্ষকদেরকে, এটাকে নিয়ে আদালতে প্রশ্ন করা হবে, আদালতে যাবে, কথাটা বিচারকরা প্রশ্ন করবেন, আপনারা সাংবাদিকরা, তোমরা সাংবাদিকরা প্রশ্ন করবে। সুতরাং পুলিশকে তার উত্তরে তো বলতে হবে যে আমরা মারতে যাইনি, আমরা মার খেয়েছি, খেয়ে আত্মরক্ষা করেছি। অতএব পুলিশগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে বুক চাপা দিয়ে বসে পড়ছে, লাফাতে লাফাতে হঠাৎ করে হাঁটু ধরে শুয়ে পড়ছে, তখনই বুঝেছিলাম পরের দিন সকালবেলা এইগুলো শুনতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, এখানে অর্ণবদা অনেক কিছু বললেন, আদালত রায় দিয়েছে, কেন ওখানে অবরোধ হচ্ছে? আদালতের রায় তো অবরোধ করে পাল্টাবে না, সুতরাং পুলিশ বল প্রয়োগ করেছে। সুমনদা, কলকাতা এই অর্ণবদা, কলকাতা শহরে কাঁটাতারের অটো বন্ধ হবে, রায়টা কে দিয়েছিল? পাড়ার মুদির দোকান তো দেয়নি, আদালত দিয়েছিল তো। তাহলে সেই রায়ের বিরুদ্ধে যখন পাম এভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে রাত দুপুরবেলা হামলা করা হয়েছিল, তখন কঘা পিঠের ওপর দেওয়া উচিত ছিল। আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিকাশ ভবনের সামনে যদি মার খেতে হয়, কি প্রশ্ন করতে গিয়ে যদি বিকাশ ভবনের সামনে মার খেতে হয়, তাহলে সেদিন পাম এভিনিউতে কি মারটা মারা উচিত ছিল? আজকে সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করে বলছেন যে 10 ঘন্টা অবরোধ হয়েছে, তারপরে আমরা মেরেছি। তাহলে 14 দিন দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরোধ করার জন্য কি মারটা মারা উচিত ছিল? না মারাটা কি আমাদের ভুল হয়েছে? আমরা বলছি ভুল হয়নি, আমরা হেরে গিয়ে থাকতে পারি। আমরা 3টে বিধানসভা ভোট হেরেছি, আরও 30টা বিধানসভা ভোট হারতে পারি, কিন্তু আমাদের এই হেরে যাওয়ার মধ্যে দিয়ে গণতন্ত্র জিতেছে। যেখানে পশ্চিমবাংলায় রাস্তা অবরোধ করলে মারতে হয় না, তার জন্য রাস্তা অবরোধ করলে কারোর চোখ নষ্ট করে দিতে হয় না। সুপ্রতিম সরকার, আরে আপনি লোককে স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা বলছেন, আপনি তো স্বঘোষিত বর্তমান পুলিশ কর্তা মশাই। আপনি গায়ে পুলিশের ইউনিফর্ম পরে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ঘোষণা করছেন, বলছেন যে এবার হচ্ছে আপনাদের বাড়ি ঘেরাও হবে, ঘেরাও হতে পারে। তার থেকে বড় কথা আমি বলছি, আপনি বলছেন আজকে প্রথম অপরাধ, আমি কথাটাকে নোট করছিলাম, প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের পক্ষ থেকে করা হয়েছিল, ভুল। প্রথম বেআইনি কাজটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল, এই মন্ত্রীদের পক্ষ থেকে করা হয়েছিল। প্রথম বেআইনি কাজ ছিল চাকরি বিক্রি করা। দ্বিতীয় বেআইনি কাজটা সুপ্রতিম সরকার আপনি এবং আপনার বাহিনীর পক্ষ থেকে করা হয়েছিল, যারা কিনা চাকরি চোরদেরকে গ্রেপ্তার করার বদলে গ্রিন করিডোর করে চোর পার্থর বাড়িতে আর ওই অর্পিতার খাটের তলায় গ্রিন করিডোর করে চাকরি বিক্রির টাকা পৌঁছে দিয়েছেন। বেআইনি কাজগুলো আপনার মুখ্যমন্ত্রী, আপনার মন্ত্রী, আপনার মতো পুলিশ অফিসারদের পক্ষ থেকে করা হয়েছিল। আমার শেষ কথা সুমনদা এখানে বলছি, আমি বিশ্বাস করি তৃণমূল কংগ্রেসেরও সাধারণ সমর্থক যারা কালকে দেখেছেন তারাও শিউরে উঠেছেন এই ঘটনাগুলোকে দেখে। এখানেই আমার প্রশ্ন, এই যে অরাজনৈতিক আমরা অনেক শুনছি না, আরজি করের কথাও তুমি একটা রেফারেন্সে বললে, আর ওই অরাজনীতি খেলতে গিয়ে তার পরিণতি কী হয়েছে তাও আমরা জানি। সুতরাং আমি তার তুল্যমূল্য আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমি এইটা বলছি যে আজকে একটা সরকার এতটা স্বৈরাচারী হওয়ার আস্পর্ধাটা পায় কোত্থেকে, যখন তারা জানে যে ভাই আপনি পশ্চিমবাংলার সাধারণ জনগণ, আপনি আমাদেরকে দেখে আমাদের কাজ দেখে শিউরে উঠুন, আপনি ঘেন্না করুন, আপনি আমাদের বিরুদ্ধে রেগে উঠুন, যা করুন, আমার কাজ কলা। যে চাকরি হারিয়েছে তার দয়ায় নয়, যে চাকরি বেঁচেছে আমি তার দয়ায়, যে চাকরিটা বিক্রি করেছে আমি তার দয়ায় সামনের ভোটটা পার করে দেব। যে পুকুর ভরাট করে বেআইনি বিল্ডিং তৈরি করে, যে চাকরি বিক্রি করে, যে বেআইনি বালি মাফিয়া, যে বেআইনি কয়লা মাফিয়া, পুলিশ, টাকা খাওয়া পয়সা খাওয়া পুলিশ, এদের জোরে আমি পরের বার ভোটটাও পার করে দেবো, তারপরের ভোটটাও পার করে দেবো। যখন জনগণের মতামতের ওপর কোনো রাজনৈতিক দলকে আর নির্ভর করতে হয় না, তখন সেই রাজনৈতিক দলের পক্ষে এতটা স্বৈরাচারী হওয়ার আস্পর্ধা দেখানো সম্ভব হয়। অতএব এখানে আমার কথাটাকে আমি শেষ করছি এটা বলে সুমনদা, সুতরাং দেখুন, মানে কেউ ভাবতেই পারেন যে আমরা রাজনীতি করে খুব অপরাধ করে ফেলেছি, আর কেউ রাজনীতি না করে দুনিয়া উদ্ধার করে দিয়েছে, কিন্তু অরাজনীতিকে এতটাও গ্লোরিফাই করবেন না যে সেইটা স্বৈরাচারী শাসকের জন্য একটা কি বলবো, একটা ব্রিদিং স্পেস হয়ে যায়, স্বৈরাচারী শাসকের একটা আড়াল খোঁজার জায়গা হয়ে যায়। আমি শুধু এইটুকুই বলবো যে মানুষের স্মৃতি এত দুর্বল নয়। 1993 সালের 21শে জুলাই 13 জনের হত্যা, মাদাই হালদার হত্যা 1990, নন্দীগ্রাম থেকে আরম্ভ করে অপারেশন সানশাইন 1996, বিধানসভায় বলেছিলেন মানুষ জানে। 14 দিন মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে এক্সপ্রেসওয়ে অবরোধ করেছিলেন বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গণ আন্দোলন করতে গিয়ে সঠিক কাজ করেছিলেন, অসুবিধা নেই কিছুটাতে। হ্যাঁ, দেখুন, বাড়ি থেকে নিজের প্রশ্নপত্র নিজে বানিয়ে এনে উত্তর দিলে হয় না। সরকার কেন পাল্টেছে তাই নিয়ে আলোচনা হচ্ছে না। ভালো হচ্ছে সরকার পাল্টেছে, মানুষের অধিকার, মানুষ সরকারকে পাল্টে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে আমার সহজ প্রশ্ন ছিল 10 ঘন্টার জন্য যদি এই মার হয় তাহলে 14 দিনের জন্য কতটা মার মারা উচিত ছিল?
আপনি বলে দিন। কারোর কাছে যাবো না। শুভময় মৈত্র এখনো 1 ঘন্টা হয়ে গেছে, শুভময়দা বলার সুযোগ পায়নি একেবারে। আমি শুভময়দার কাছে যাওয়ার আগে একটা মজার জিনিস আপনাদের সামনে রাখবো। আমি বলছি মজার, কিন্তু নিঃসন্দেহে খুব ট্র্যাজিক একদম। আমি এইখানে যে পাবলিককে পুলিশ কর্তারা কেন প্রেস কনফারেন্স করেন, যে সাধারণ মানুষকে যারা শুনছেন আপামর রাজ্যবাসীকে কনভিন্স করার জন্য, হঠাৎ দেখা গেল যে কলকাতা পুলিশের একজন ডিসি তিনিই কনভিন্স হননি। তিনি স্পষ্ট ভাষায় শুভঙ্কর বাবুরা, শুভঙ্কর সরকাররা কংগ্রেসেরও একটা কর্মসূচি করছিলেন, সেই ডিসিকে বলছে যে একবার আপনি বলে দিন আমরা কর্মসূচি তুলে নেব, যে কালকের যা হয়েছে তা ভুল হয়েছে। শুভঙ্কর বাবুর দাবি, অন ক্যামেরা দাবি করছেন এবং ক্যামেরা অন করে সেটা পাঠিয়েওছেন আমাদের, যে সেই ডিসি কলকাতা পুলিশের স্বীকার করেছেন হ্যাঁ ভুল হয়েছে। আমি জানি না এটা হৃদয় পরিবর্তন বলবো, চেতনার উন্মেষ বলবো, নাকি শুভঙ্কর বাবুরা ভালো করে শুনতে পাননি বলবো, জানি না, কিন্তু চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে আমি চট করে একবার ফুটেজটা দেখে নিই, আমরা সবাই একসঙ্গে দেখি। দেখুন, আমার কথা হলো ভুল আর ঠিকের বিচার একমাত্র করে হচ্ছে ইতিহাস, কিন্তু আমার পরের বক্তা ইতিহাসবিদ নন, তথ্যবিদ। কি বলেন শুভময় মৈত্র? না, একদিকে তো এই ঠিক ভুলের বিচার নিয়ে অবশ্যই আলোচনা হবে এবং আগামী দিনের নির্বাচন, ভারতের যে গণতান্ত্রিক পরিস্থিতি তার নিরিখে মানুষ ঠিক করবেন, যদি সত্যিকারের ভোট হয় আর কি, মানুষ যদি ভোট দিতে পারেন। এখন বারবার অঙ্কের এবং ফিজিক্সের অনেকগুলো কথা আসছে। প্রথম হচ্ছে শতরূপ বেশ গত কয়েকদিন ধরেই যে ঐকিক নিয়মের অঙ্কটা কষতে বলছে, এই ঐকিক নিয়মের অঙ্ক তৃণমূল কংগ্রেস থেকে যদি কষে দিয়ে দেয় তাহলেই মিটে যায় আর কি, ফলে সমস্যাটার সমাধান হয়ে যায়। তাহলে এটা ভোটের আগেই অন্তত এই সমস্যা মেটে, ভোট অবধি অপেক্ষা করতে হয় না। দ্বিতীয় হচ্ছে এই যে বারবার ন্যূনতম বল প্রয়োগের কথা আসছে, এবং এই বারবার ন্যূনতম বল প্রয়োগ বলতে গিয়ে সাবধানে থাকতে হচ্ছে বর্ণ বিপর্যয় যাতে না হয়ে যায়। তা যাই হোক, এই যে গোটা আলোচনাটার মধ্যে বারবার বল প্রয়োগের কথা আসছে, তো ভৌত বিজ্ঞানের মাস্টারমশাই আছেন অমিতবাবু আর কি, ফলে নিউটনের সূত্র নিশ্চয়ই ক্লাসে পড়ান আর কি। এবার তৃণমূল কংগ্রেসের আমলে পুলিশের যে ন্যূনতম বলপ্রয়োগ এবং এটা যেভাবে চলছে তাতে না, নিউটন সাহেব অবশ্যই বেঁচে নেই, তার আত্মাকে ডেকে এনে কোনো লাভও নেই এখন। কিন্তু যেটা হতে পারে, কিন্তু দাদা মাধ্যমিকের সিলেবাসে যখন শান্তিতে আবার পড়াতে যাবেন দেখবেন নিউটনের সূত্র বাদ চলে গেছে। এটা কিন্তু হতে পারে, পশ্চিমবঙ্গের শিক্ষা যে গোলমেলে জায়গায় চলে গেছে তাতে নিউটনের সূত্র যেন বাদ না চলে যায়। এবার দ্বিতীয় মূল যে বক্তব্য, আরেকটা বড় প্রশ্ন আসছে যে বাঙালি সংস্কৃতি, বাঙালি বুদ্ধিজীবীর যে জায়গাটা ছিল, সেই জায়গায় সিঙ্গুর নন্দীগ্রামের সময় যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনকে তো অস্বীকার করে কোনো লাভ নেই। এবং যে মানুষগুলো এসেছিলেন যারা সেই সময়কার বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই জায়গায় বারবার যে প্রশ্নটা উঠছে যে আজকের দিনে তাদের কাউকে দেখা যাচ্ছে না কেন। এখন একটা প্রশ্ন হচ্ছে, যেমন ভোটার পরিবর্তন হয় সেরকম বুদ্ধিজীবীও তো পরিবর্তন হয়, ফলে তারা এখন আর মনে করছেন না। সেই জায়গায় নতুন বুদ্ধিজীবীরা তারা যদি যেভাবে অ্যাক্ট করছেন আর কি, যেমন বামপন্থীদের মধ্যে বুদ্ধিজীবী যদি আমরা বলি, বাদশা মৈত্র আছেন, দেবদূত ঘোষ আছেন, চন্দন সেন আছেন, তারা বলার চেষ্টা করছেন, কোনো কারণে হয়তো ইম্প্যাক্ট পড়ছে না। রুদ্রনীল ঘোষ আছেন, যিনি সিপিএম থেকে তৃণমূল হয়ে বোধহয় বিজেপিতে গেছেন, তার কথায় ইম্প্যাক্ট পড়ছে না। অর্থাৎ সেই সময় অপর্ণা সেন, কৌশিক সেন, ব্রাত্য বসুদের যে ইম্প্যাক্টটা পড়ছিল, সেই ধরনের, ধরা যাক আমার খুব পছন্দ অনির্বাণ বাবু বা ঋত্বিক বাবু, তারা বলছেন, তারা মাঝে মাঝে ফেসবুকে দু একটা কথা লিখছেন, যে লেখাগুলো হয়তো মানুষের কাছে পরিষ্কারভাবে পৌঁছচ্ছে না। তৃতীয় যে সমস্যা, সেই সময়কার সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় কিন্তু যারা আন্দোলন করছিলেন তারা তৃণমূল কংগ্রেসকে পাশে চেয়েছিলেন, তৃণমূল কংগ্রেস তাদের পাশে গেছিল। আপনি যদি লক্ষ্য করেন, এই চিকিৎসক আন্দোলন থেকে শুরু করে শিক্ষক আন্দোলন, তারা কিন্তু পরিষ্কার করে বলছেন না তারা রাজনীতির লোকদের পাশে চাইছেন কি চাইছেন না। এই জায়গাটার দ্বন্দ্বটা বুঝতে হবে। শুভেন্দুবাবু গেছেন, শতরূপ গেছেন, শতরূপ যখন বক্তৃতা দিচ্ছেন একটা ছবিও পেলাম, আমি জানি না শতরূপ ফটোশপ করেছে কিনা, বিপুল মানুষ শতরূপের সামনে তার বক্তব্য রাখছেন। এবার সেই জায়গায় তাদেরও তো পরিষ্কার বলতে হবে যে আপনারা একটু আগেই আপনার বক্তব্যে শুনলাম যে আপনি বলছেন এই সরকার ঠিক করছে না, এই সরকারকে বিরুদ্ধে আপনাদের আন্দোলন চলবে। এখন আপনারা নতুন রাজনৈতিক দল যদি করেন, যেমন ডাক্তারবাবুদের আন্দোলনে একটা বিষয় আছে, তাদের মধ্যে প্রচুর অতিবাম আছেন যারা একেবারে তৃণমূল কংগ্রেসের কাছাকাছি, ফলে তাদের বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা মুশকিল আছে। এবং সেখানে সিপিএম পেছন থেকে তাদের সাপোর্ট করছে, সিপিআইএমএলকে ভোটে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের এই উত্তর 24 পরগনায়। তারা যে সিপিআইএমএল তৃণমূলকে প্রশংসা করে, তাদের যদি মনে করে সাপোর্ট করবে তাহলে তখন গোলমাল হবে। সেই জায়গায় কিন্তু এই প্রশ্নটা আসছে। এবং শেষ যে প্রশ্নটা বারবার করে বলতে হচ্ছে, সেটা হচ্ছে রাজনৈতিক আন্দোলন যে দানা বাঁধছে না,
সেটা যেমন একটা প্রশ্ন, তেমনই সিঙ্গুরের বারবার এই কথাটা ভুলে গেলে চলবে না, কোনোভাবে জমি ফেরত দেওয়া যাবে না, কিন্তু কোর্ট এবং সরকার পরিবর্তনে কিন্তু এটা হলো। আমরা কিন্তু বারবার বলছি, আইনজীবীদের কথা না মেনেই বলছি, সত্যিকারের নম্বরগুলো বার করুন। ওই নম্বর আছে, নম্বর বার করুন, তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বরের সঙ্গে কোরিলেট করুন এবং এই সমস্যার সমাধান করুন। এই সমস্যার সমাধান ব্রাত্য বসু, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ মিলে আপনারা করতে পারেন। সামনে এসে সমাধান করুন, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মিলে করুন। একদম। আমার শুধু বলার যে রাজনৈতিক আন্দোলন দানা বাঁধলো কি বাঁধলো না কথা নয়, যোগ্যরা তাদের প্রাপ্য দাবি সেটা মিটবে কিনা, তারা এক মুহূর্তে মানে একটা আঁচড়ে যে চাকরিচ্যুত হলেন, জীবিকাচ্যুত হলেন, 31শে ডিসেম্বরের পর তাদের চাকরিটা আর থাকবে না, এই অনিশ্চয়তার জায়গায় পিছনে কোনো আদৌ রূপলি রেখা কি দেখা যাচ্ছে? আমি তোমার স্পিরিটটাকে সম্মান জানিয়েই বলছি, রাষ্ট্রের কাছে যতক্ষণ না ভয় তৈরি হচ্ছে যে আমার চেয়ারের একটা পায়া এবার খসে যেতে পারে, ততক্ষণ পর্যন্ত হাসপাতালে থ্রেট সিন্ডিকেটও শেষ হবে না, আর যোগ্যরা চাকরিতেও ফিরতে পারবে না। গল্প শুনে লাভ নেই। খুব দ্রুত দেখুন, 2011 সালে মমতা ব্যানার্জি যে ইলেকশন কমিশনে এফিডেভিট দিয়েছিলেন, সেখানে মমতা ব্যানার্জি দিয়েছিলেন যে তার এগেনস্টে কোনো কেস নেই। শতরূপের কথা মতো যদি ধরে নিই, বামপন্থ সরকার তখন গণতান্ত্রিক স্পেস দিয়েছিলেন বা গিফট করেছিলেন, ঠিক রিটার্ন গিফটও কিন্তু মমতা ব্যানার্জি করেছিলেন। আনন্দমার্গী কমিশনের কোনো রিপোর্ট বেরোয়নি, 21শে জুলাইয়ের যে কমিশন বসেছিল তার কোনো রিপোর্ট বেরোয়নি। অর্থাৎ দিনের শেষে কিন্তু দুটো দলই ইন্ডি জোটের সদস্য। এইখানে স্টুডিওতে বসে যতই আমরা চিৎকার করি বামফ্রন্টের সময় কি হয়েছিল তার সাথে তুলনা করা হচ্ছে তৃণমূলের সময় করা হচ্ছে। আমি বলছি কি, আমি প্রণয়দার সাথে তর্ক করতে কখনই আমার ইচ্ছে, উনি সবই ঠিক বলেন। আমি ঘটনাচক্রে রাহুল সিনহা থেকে শুরু করে তথাগত রায় থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে শুভেন্দু, কাউকে তৃণমূলের জমানায় জেল খাটতে হয়নি, কিন্তু আমাদের পার্টি সর্বোচ্চ নেতাদের মধ্যে, আমাদের কথা ছেড়েই দিলাম, আমাদের পার্টির সর্বোচ্চ নেতাদের মধ্যে একাধিকজনকে তৃণমূলের জমানায় জেল খেটে ফেলতে হয়েছে। আপনারা যেগুলো চর্চা করছেন ইতিহাসের সত্য ঘটনা, সে নিয়ে আমার কোনো দ্বিমত নেই। অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে সেগুলো দেখেছি, সেগুলো ঘটেছে। কিন্তু আমার দিনের শেষে আমার প্রশ্ন, আমার পরিবারের দায়িত্ব, আমার জীবিকার দায়িত্ব, আমার মেয়ের দায়িত্ব, আমার ভবিষ্যতের দায়িত্ব সিপিএম নেবে, তৃণমূল নেবে, বিজেপি নেবে, কেউ নেবে না। তাই আমার যোগ্যতায় পাওয়া চাকরি সরকার দুর্নীতির জন্য হারাতে বসেছি, সরকারকেই ফিরে দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা রাজনীতি বুঝি না কেন? আমি যে বিদ্যালয়ে পড়াই সেই ক্লাসটাতে বিজেপির বাড়ির ছেলেও পড়ে, কংগ্রেসের বাড়ির ছেলেও পড়ে, সিপিএমের বাড়ির ছেলেও পড়ে। শিক্ষক হিসেবে আমি ছাত্র দেখি, ছাত্রী দেখি, আমি কোনো সিপিএম বিজেপি দেখি না। আন্দোলন আমরা বলেছি, শুনুন, সর্বস্তরের মানুষকে আহ্বান করছি, সেখানে নিজেদের রাজনৈতিক পতাকা ছেড়ে আমাদের পাশে আসুন। কারণ কি, যে সিপিএম আমাদের পাশে এসে দাঁড়াবে তার বাড়ির ছেলেটাকেও তো আমি স্কুলে গিয়ে পড়াবো, যে তৃণমূলের ছেলেটা সুপ্রতিম বাবু যে কথাটা বলেছেন, এরপরে কারুর বাড়িতে হামলা হলে আমরা যাবো না, এটা কিন্তু আমরা নিজেরা ফেস করেছি। এখন পুলিশ বলছে যে সরকারি কর্মচারীদের আটকে রাখা হয়েছে মামলা করার জন্য দুর্নীতির বিরুদ্ধে। আমাদের চেম্বারে তৃণমূলের গুন্ডারা 5 ঘন্টা আটকে রাখলো জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবিকে। পুলিশ 100 মিটার না 50 মিটার দূরত্বে দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে জুতো মারা হচ্ছে, চায়ের গরম চায়ের, আমার জুনিয়র সে নিচে বেরিয়েছে বাড়ি যাবে বলে মহিলা, গরম চায়ের ভাত তাকে ছুঁড়ে মারা হয়েছে। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে, জিজ্ঞেস করাতে বলা হলো আমাদের ওপর থেকে কোনো নির্দেশ আসেনি, আপনারা এখন দয়া করে বেরোবেন না। কেন? যেহেতু আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছি, আর এখন এই কথা বলছে। ভয়ঙ্কর অবস্থা। আমি বলছি, আপনাদের মনে থাকবে বহুবার এই অনুষ্ঠান করেছি আমি, যে স্বতঃস্ফূর্ত জনরোষ, কোট আনকোট, এই স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্ব দিয়ে বহু ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা যায় এবং একেবারে পরিকল্পিত রাজনৈতিক আঘাত আনা যায়। আমি জানি না, আমার ভাবতে এটা ভাল লাগবে যে আজকের সাংবাদিক সম্মেলনে যে কল্পিত পরিস্থিতির কথা পুলিশ কর্তারা, সিনিয়র মোস্ট পুলিশ কর্তারা বললেন, সেটা তারা কল্পনা থেকে বললেন বা কোনো যুক্তি দিতে গিয়ে বললেন, এর পেছনে অন্য কোনো রাজনৈতিক চক্রান্ত নেই। এটা প্রমাণিত হলে আমার অন্তত খুব ভালো লাগবে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@IAM সুমনদের প্রচুর মন্তব্য এই নিয়ে। তারপর আমি দ্রুত এর বিষয়ে যাব। শেখ শামীম লিখছেন, যোগ্যদের চাকরি চুরি হলো, তাদেরই মার খেতে হলো, এর থেকে দুর্ভাগ্য আর লজ্জার কিছু হতে পারে।
অয়ন ঘোষ লিখছেন, সব কিছু দেখে একটাই শব্দ মনে হচ্ছে, ছি। গৌরব মিত্র লিখছেন, দিনে তৃণমূল নেতার অনুগামীরা পেটাচ্ছে, রাতে পুলিশ লাঠি চালাচ্ছে, এই কি শিক্ষকদের পাওনা? শর্মিষ্ঠা দত্ত লিখছেন, শিক্ষকদের পা ছুঁয়ে প্রণাম করার রীতি ছিল, সব যেন পাল্টে গেল। দিগন্ত চক্রবর্তী লিখছেন, যারা নিয়োগ দুর্নীতি করলো তাদের এখনো শাস্তি হলো না, আর মার খাচ্ছে চাকরিহারা ছেলে মেয়েগুলো, সত্যি যন্ত্রণা। এখান থেকে আমার পরের যেটা বললাম যে আরেকটা অংশে আমরা স্বস্তি নিয়ে আলোচনা করব। অন্তত রাজ্য সরকারি কর্মচারীদের একটা অংশে আজ স্বস্তি, তার কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট রায় দিল যে বকেয়া ডিএর 25% আগামী 3 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে, এবং এর পরবর্তী শুনানিতে বাকি অংশ নিয়ে নিঃসন্দেহে রায় আসবে এবং সুপ্রিম কোর্ট তার বক্তব্য জানাবে। আমার প্রথম প্রতিবেদন। বকেয়া ডিএ মামলায় এবার সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার জন্য শুক্রবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 3 মাসের মধ্যে তা মিটিয়ে দিতে হবে। আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছেন 25% এরিয়ার ডিএ তাদের হাইকোর্টের নির্দেশ মোতাবেক রিলিজ করে দিতে হবে। হাইকোর্টের নির্দেশে আপনি যদি দেখেন 2022 সালের যে নির্দেশ, সেখানে 3 মাসের মধ্যে রিলিজের কথা, ফলে আমরা মনে করছি যে সেই সময়কালের মধ্যে রিলিজ করতে হবে। শুক্রবার সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি সন্দীপ মাহাতার বেঞ্চে ডিএ মামলার শুনানি শুরু হয়। রাজ্য সরকারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি সঞ্জয় করোল বলেন, বুধবারই বকেয়া ডিএর 50% মেটানো নির্দেশের ইঙ্গিত আমরা দিয়েছিলাম। এই মামলায় পূর্ণাঙ্গ নির্দেশ আসার আগেই কর্মীদের মধ্যে একটা ভালো ভাবমূর্তি তৈরি করতে রাজ্য সরকারের নিজে থেকেই বকেয়া ডিএর 50% মিটিয়ে দেওয়া উচিত। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান, এই মামলার প্রত্যেকটা স্তরেই জিতে এসেছেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য সরকারের তরফে অভিষেক মনু সিংভি তখন বলেন, 50% বকেয়া ডিএ মিটিয়ে দিতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারকে 40,000 কোটি টাকা মেটাতে হবে। এই বিপুল টাকা দিতে গেলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। তিনি সওয়ালে বলেন, ডিএ কর্মীদের সাংবিধানিক অধিকার নয়। উত্তরে বিচারপতি বলেন, তারা স্যাট হাইকোর্টের রায় খতিয়ে দেখেছেন। ফের সরকারি কর্মীদের বকেয়া ডিএর 50% মেটাতে বলেন। রাজ্য সরকারের আইনজীবী বলেন, 50% সম্ভব নয়, তার জন্য 20,000 কোটি টাকা প্রয়োজন হবে। তখন বিচারপতি বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, এরা তো রাজ্য সরকারেরই কর্মী, তাই অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি তিনি বলেন, চাইলে তারা এই মামলা খারিজ করে দিতে পারতেন। তিনি পুজোয় টাকা দেবেন, যেগুলো সরকারের কাজ নয়। সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে, বাতিল চাকরিদের তিনি ভাতা দেবেন, যা সরকারের কাজ নয়। সমস্ত বেআইনি কাজ করবার জন্য এই সরকারের টাকা আছে, কিন্তু কর্মচারীদের ন্যায্য যে দাবি, সেই দাবির জন্য টাকা নেই। মাননীয় মনু সিংভি তিনি বলেছেন, মহামান্য হুজুর 50% দিতে বলবেন না, কোমর ভেঙে যাবে। তার মানে খুব পরিষ্কার, ফাইন্যান্সিয়াল যে ইনসলভেন্সি দেউলিয়া আছে সরকারের, এটা এস্টাবলিশড বাই দি স্টেট গভর্নমেন্ট ওন। রাজ্য সরকার নিজেই আজকে বলে দিয়েছে যে আমরা অর্থনৈতিকভাবে দেউলিয়া। সূত্রের দাবি, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে 2009 সালের 1 জুলাই থেকে 2015-র 31 ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএর 25% মেটাতে হবে রাজ্য সরকারকে। আনন্দিত না হলেও দুঃখিত নয়, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে। মহামান্য সুপ্রিম কোর্ট এটা বুঝেছে যে পশ্চিমবঙ্গ সরকার দুর্নীতিতে কোথায় গেছে। যদি এখনো কিছুটাও লেশমাত্র থাকে লজ্জার, আর সুপ্রিম কোর্টে না যেয়ে গোটাটা মিটিয়ে দিন, কারণ আমরা 100% বকে আদায় করে ছাড়ব। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 55% হারে ডিএ পান। অন্যদিকে সর্বশেষ বিধানসভা বাজেটে 4% বৃদ্ধির পর রাজ্য সরকারি কর্মচারীরা এখন ডিএ পান 18% হারে, অর্থাৎ এখনো কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএর ফারাক 37%। কে পাশ থেকে কি মন্তব্য করলেন, তারপরে কাউন্টার মন্তব্য করার জন্য আমরা এখানে বসে নেই। সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে বলে আমরা শুনেছি, সেই নির্দেশনামা পুরোপুরি যখন আসবে তখন রাজ্য সরকার তার উপরে তাদের বক্তব্য রাখবেন এবং পরবর্তী ক্ষেত্রে দল সেই বিষয়ে বক্তব্য রাখবেন। অগস্ট মাসে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। দেখুন, আপনাদের চোখের আড়ালে কত ঘটনা স্টুডিওতে ঘটে যায়। আমি অমিতবাবুকে, অমিত রঞ্জন ভূঁইয়াকে অনুষ্ঠানের এই অংশ থেকে তাকে বিদায় দিয়ে দিলাম। তার কারণ
যার চাকরি নেই, 31শে ডিসেম্বরের পরে তার ভবিষ্যৎ কী হবে তিনি বা তার পরিবারের লোক জানেন না, তার সামনে বকেয়া ডিএ 25% নিয়ে আলোচনা অত্যন্ত অস্বস্তিকর আমার কাছে এবং অশ্লীল। আমার নতুন অতিথি এসে গেছেন, কিন্তু আমি এইখানে তার কাছে যাব, তার আগে বলবো যে খানিকক্ষণ আগে ন্যূনতম বলপ্রয়োগ এই নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এই ডিএ মামলায় একেবারে ন্যূনতম বলপ্রয়োগ, ন্যূনতম শব্দটাই ব্যবহার করা যাবে না। তার কারণ রাজ্য সরকার সর্বশক্তি প্রয়োগ করে চেষ্টা করেছে যে ডিএ মামলাটাকে কোনোভাবে ডিএর দায়ভার থেকে যদি রাজ্য সরকার মুক্তি পায়, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। সংকেত চক্রবর্তীর কাছে যাব, এর গোটা তাৎপর্যটা, তারপর একটার পর একটা প্রশ্ন এবং সাধারণ মানুষের অসংখ্য ফোন দফতরে তাদের কৌতূহলের আমি জবাব নেব। প্রথমে জেনারেল সেক্রেটারি স্টেট স্টিয়ারিং কমিটি সংকেত চক্রবর্তীর কাছে যাব। শুভ সন্ধ্যা। প্রথমেই বলি, আমরা আজকে যে সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের রায় তার উপরেই বক্তব্য রাখছি। কেউ যেন আমাদের এই বক্তব্য বা আমাদের এই অধিকার প্রতিষ্ঠানের চেষ্টাকে ঘেউ ঘেউ বলে ভুল না করে। এই যে আজকে শুনলাম কেউ একজন বলেছেন যে এই পুরো বকেয়া দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে। যদি সেই সময় আমাদের ন্যায্য অধিকার রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন একদম, তো যদি এই উপলব্ধিটা অনেক আগে হতো তখন আমাদের তাচ্ছিল্য না করতেন, আমাদের ন্যায্য অধিকারের কথাটাকে যদি গুরুত্ব দিয়ে রাজ্য সরকার ভাবতো, তাহলে আজকে হয়তো সরকারেরই কোমর ভাঙা সিচুয়েশনটা আসতো না। মানে সেই ধনুক ভাঙা পণের জন্য আজকে কোমর ভাঙা বলছে, কোমর ভাঙা কন্ডিশন হয়েছে। এবং এখানে দেখুন বারবার সরকার বলছে এবং মানুষকে আমাদের বিরুদ্ধে একটা খেপিয়ে দেওয়ার চেষ্টা, টু কিল আ ডগ ফার্স্ট গিভ ইট আ ব্যাড নেম, আমাদের এত প্রজেক্ট আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের কাছে, কারণ তারা বলেছেন যে যারাই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করবেন তারাই যদি অভুক্ত থাকেন, তারাই যদি খেতে না পান, তাহলে আপনি প্রজেক্ট করবেন কি করে? ফলে আমাদের একটা প্রতিষ্ঠা পেয়েছে। প্রথমে বলে নিই, এই রায়টা নিয়ে না অনেক মিসকনসেপশন ছড়াচ্ছে। যেরকম আমার যারা সহকর্মী, আমার ছোট ভাই বোন যারা ধরুন 2016 পর চাকরি পেয়েছেন, তাদের মধ্যে একটা রায়টা বেরোনোর পর প্রচণ্ড আশা। আমি তাদের একটাই কথা বলি, এই রায়ের কোনো ডাইরেক্ট এফেক্ট তারা পাবে না, কারণ যেহেতু এই রায়ে এই যে বকেয়া বলা হচ্ছে এটা অ্যাকচুয়ালি পঞ্চম বেতন কমিশনের বকেয়া। বাট দেয়ার ইজ এ সিলভার লাইনিং, কারণ আজকে কিন্তু হাইকোর্টের জাজমেন্টকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট একটা জিনিস বলে দিয়েছে যে দিস ইজ আ লিগালি এনফোর্সেবল রাইট। এখানে আইনজীবী আছেন, উনি আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন। লিগালি এনফোর্সেবল রাইট, এবং সব থেকে বড় কথা আমরা সবসময় বলি না সেন্ট্রাল রেটে দিয়ে, নো সেন্ট্রাল রেট, নো তেলেঙ্গানা গভর্নমেন্ট রেট, নো মহারাষ্ট্র রেট, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিয়ে দিতে হবে। ফলে একটা কমিশন ওটা দেওয়া হবে, সেটার কন্টিনিউয়েশন কোনো এফেক্ট থাকবে না, এটা হয় না। আমি জানি না, আবার বলছি, সরকার যদি আজকে মেনে নিয়ে এই নতুন যে পে কমিশন এখন চলছে এক্ষেত্রেও যদি ওই প্রাইস ইন্ডেক্স মেনে নিয়ে সরকার বকেয়া ডিএ প্রদান করেন, তাহলে হয়তো আগামী দিনে আবার কোনো মনু সিংভিকে গিয়ে বলতে হবে না যে সরকারের কোমর ভেঙে যাবে। ফলে হ্যাঁ, আপাতত 25% যেটা বলেছেন, এবং দেখুন সরকারের কিন্তু টোটাল ক্যালকুলেশন কমপ্লিট, কারণ ক্যালকুলেশন কমপ্লিট না থাকলে আজকে বলতে পারতেন না যে আমাদের এত লাগবে। হ্যাঁ, কত আর্থিক দায়ভার বোঝাই যেত না, পুরো বলেই দিচ্ছেন, এবং তার 25% বলেই দিয়েছেন। অর্থাৎ সেটা যত তাড়াতাড়ি তারা মান্যতা দেবেন ততই ভালো। অহেতুক কালক্ষেপ যদি করার চেষ্টা করেন তাতে সরকারি কোষাগার থেকে আরও টাকা যাবে, কিন্তু লাভের লাভ কিছু হবে না। কারণ দেখুন, এটা কোনো জয় পরাজয়ের ব্যাপার না, এটা আমার টাকা, কারো ঘরে আটকে ছিল, আমি আমার টাকা পাচ্ছি, মানে কর্মচারীরা পাচ্ছে। আপনি বলছেন দয়ার দান নয়, হকের টাকা, একদম হকের টাকা। আর আমি শেষ করব একটাই কথা বলে, কারণ সময় তো সীমিত। আজকে আমার খুব জানতে ইচ্ছে করছে, দেখুন এই লড়াইটা না খুব সহজ ছিল না। আমরা কোর্টের লড়াইটা দেখেছি, কিন্তু ভেতরে যে লড়াইটা, পথের লড়াই, আমাদের 48 জন সহকর্মী লালবাজার সেন্ট্রাল লকআপে, তাদের মধ্যে এসে পুলিশ বলছে হাইকোর্টের কর্মচারী কারা আছেন আপনাদের ছেড়ে দিচ্ছি। সেই কর্মচারীরা সেদিন দাঁড়িয়ে বলেছিল একসাথে জেলে ঢুকেছি, একসাথে বেরোবো। তারা যদি সেদিন না থাকতো, পথের আন্দোলনও তো সাথে হয়েছে, বামপন্থী সংগঠনগুলো আমরা করেছি। আজকে এই আন্দোলন আমাদের সংহতির জায়গাটা যেরকম দেখিয়েছে, আবার উল্টোটাও দেখিয়েছে। আজকে যারা এই মামলার যারা মূল 2-3 লোকের নাম নিতেই হবে, তারা আজকে নেই, তারা দিল্লিতে। আমার কাছে খবর হলো একজন দুরন্ত ধরেছে আর 2জন ফ্লাইটে আছে। মলয় মুখোপাধ্যায়, শ্যামল মিত্র এবং দেবপ্রসাদ হালদার, 3জনই আমার সহকর্মী। কারণ প্রথম এই মামলাটা নিয়ে যখন আলোচনা আমরা শুরু করেছিলাম, তখন আমরা 4জন রাইটার্সের সেই কনফেডারেশনের ইউনিয়ন রুমে আমরা 4জন সেই আলোচনা শুরু করেছিলাম। ফলে এটা একদম স্মৃতির মতো, একটা অদ্ভুত সুন্দর একটা অনুভূতি। ওদের বিরুদ্ধে, ওদের 3জনের মধ্যে 2জনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। কি বলছেন? ওদের 2জনের বিরুদ্ধে। এবং আমি আর দেবু বেঁচে গেছিলাম, কারণ আমরা ওই একজন অ্যাডভোকেটকে নিয়ে পাশে পেছনে ইন্ডিয়ান সুইটসে চা খেতে গেছিলাম, নইলে হয়তো সেদিনকে আমরা 4জনই কেস খেতাম। এবং মজার কথাটা হচ্ছে, সেই দিনকে সরকারের পক্ষ নিয়ে যারা এই
মিথ্যে মামলাটা এই আন্দোলনকারীদের উপর নামিয়ে এনেছিল, আজকে তারাও ক্রেডিট নিতে, তারাও দেখে হঠাৎ করে আন্দোলনকারীর রূপে নেমে পড়েছেন। এখন অভিনয় করছেন না সত্যি সত্যিই বাল্মীকি আমি বলতে পারবো না, তবে এই ধরনের ঘটনা ঘটেছে। ধন্যবাদ আপনাকে। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, সেটা হচ্ছে যে কারা এই সুবিধে পাবেন। লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। খুব স্পেসিফিক কেস স্টাডিতে যাব যে আজকের এই রায়ের সুফল কাদের মুখে হাসি ফোটাবে। দেখুন, সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। শুক্রবার রাজ্য সরকারকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা। যে মান্যতা আমরা পেলাম এটা একটা অভাবনীয়। কর্মচারী সমাজের কাছে সবথেকে বেশি হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে বারবার ফোন করছে তারা, মনে যা করলেন আমরা হ্যাঁ পুরোটাই আমরা আদায় করব। এই রায় পশ্চিমবাংলার বঞ্চিত সরকারি কর্মচারী, পেনশনভোগী, শিক্ষক, শিক্ষাকর্মীদের জয়। ট্রাইব্যুনাল হাইকোর্ট যে আমাদের পক্ষে রায় দিয়েছিলেন সেই রায়টাকেই কার্যত সুপ্রিম কোর্ট বহাল রাখলেন 25% বকেয়া দিয়ে 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা বলে। নাকতলার বাসিন্দা সুজিত দাশগুপ্ত কাজ করতেন ভূমি রাজস্ব দফতরের রেন্ট কন্ট্রোল অফিসে। অবসর নিয়েছেন 2011 সালে। স্ত্রী আর অবিবাহিত মেয়েকে নিয়ে সংসার। মেয়ের পড়াশোনা থেকে পরিবারের চিকিৎসা সব চলে একমাত্র পেনশনের ওপর। আংশিক জয়, কারণ বঞ্চনা দীর্ঘদিন, জিনিসপত্রের দাম, ওষুধের দাম বাড়ছে প্রতিদিন, এটা ক্রমবর্ধমান। আর একদিকে ব্যাংক ইন্টারেস্ট কমার মধ্য দিয়ে আমাদের বেতন বলুন, পেনশন, আয়ের ক্ষয় হচ্ছে। পাটুলির বাসিন্দা অরুণ চক্রবর্তী পূর্ত সড়ক বিভাগে কাজ করতেন। 2014 সালে নিয়েছেন অবসর। উপার্জন বলতে পেনশন। ডিএটা হচ্ছে আমাদের অধিকার। ডিএ তো আমরা কোনো কাউকে ভিক্ষাও চাই না। ডিএ চাইতে গেলে আমরা যখন ডেপুটেশন দিয়েছি, উনি গৃহপালিত পশুদের সঙ্গে আমাদের তুলনা করেছেন। কিন্তু এই সরকারের যে বিগত 13 বছরের যে কার্যক্রম যেভাবে চলছে, উনি কতটা দেবেন এর উপর কিন্তু আমরা আস্থাশীল নই। মানে যতক্ষণ পর্যন্ত হাতে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা বিশ্বাস করছি না। পূর্ত দফতরের মুখ্য স্থপতি ছিলেন অশেষ সান্যাল। রিটায়ার করেছেন 2016 সালে। স্বামী স্ত্রীর ছোট্ট সংসার, পেনশনেই চালাতে হয় সব খরচ। কর্মচারীর ইনক্রিমেন্ট আছে, আমাদের ইনক্রিমেন্ট নেই। ওই ফিক্সড পেনশন নেই, আমাদের জীবন নির্বাহ করতে হয়। যে কঠিন অবস্থা চলছে তার থেকে হয়তো একটু বেরিয়ে আসতে পারবো। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের রায়ে আশার আলো দেখতে পাচ্ছে রাজ্য সরকারি কর্মী থেকে পেনশনভোগীরা। অনির্বাণ বিশ্বাস, রুমা পাল, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। সুদীপ্ত, দীর্ঘ আইনি লড়াই, যদি তারিখ আমার ভুল না হয়, হাইকোর্টের ওনাদের ফরে জাজমেন্ট দিয়ে দেওয়ার পরে হলো 20 মে 2022। সুপ্রিম কোর্টে লড়াইটা শুরু হলো 28 নভেম্বর 2022 থেকে। একটা সময় মনে হতো যে ডিএর মামলা হলে সংবাদ মাধ্যমে শিরোনামও হতো না, তার কারণও আরেকটা ডেট। এই রকম 17টা ডেট অতিক্রম করে 18তম দিনে অর্ডার এলো একটা অংশের। আমি যদি তোমার কাছে লুকিং ফরওয়ার্ড যে পরের অংশটা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিল্লিতে আমি দেখছিলাম বলছিলেন যে এটা থেকেই বোঝা যাচ্ছে যে পরের অংশের জয়ও নিশ্চিত। এটা কি বলা যায়? দেখুন, প্রথম কথা এটা ঠিক 2022 বললে হবে না। লড়াইটা 16-17 যখন প্রথম ওনারা সেটে গিয়ে মামলা করলো, সেইখান থেকে আজকে এই হাল। এইবার আজকের রায়তে শুধুমাত্র যে আমরা বলছি 25% দিয়ে দিতে হবে বকেয়া, সেটা ভাবলে কিন্তু হবে না। এটা ভাবতে হবে যে এই রায়ের মাধ্যমে কি কি হলো। এক, ডিএ আমার অধিকার, এটা এস্টাবলিশড। দ্বিতীয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে। তৃতীয়, যদি খেয়াল করবেন হিয়ারিংয়ের সময় মহামান্য বিচারপতিরা বলেছেন আপনি 2009-এর রোপাতে মেনে নিয়েছেন, এআইসিপিআই অনুযায়ী দেবেন। তার মানে এইটা যখনই মান্যতা দিল, এটা আমার স্ট্যাটুটারি রাইট যে 2015-র 31শে ডিসেম্বর অবধি যা যা ডিফারেন্স হয়েছে সেই যে এরিয়ারটা বকেয়াটা তার 25% দিয়ে দেবেন। তার মানে যখনই ডিএ আমার অধিকার এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, তার মানে পরবর্তী যে শুনানি হবে সেখানেও বাকি 75% দিয়ে দিতে হবে এবং প্রেজেন্ট যে ডিএটা হবে সেটাও এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। এবং এটা যদি হয় তাহলে পরবর্তী যে পে কমিশন, মানে 2019-এর যে পে কমিশন, সেইটাতে যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেইটার যে বকেয়া তারপরে সেটাও দিতে হবে।
তাই এই যে দাদা যেটা বললেন যে সিলভার লাইনিংটা এখানেই, যেই মুহূর্তে এই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলবে যে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী, তার মানে 2019-এর রোপার পরে যে বকেয়া ডিফারেন্সটা আসছে অটোমেটিক্যালি সেটাও দিয়ে দিতে হবে। আশা করব তখন আর আবার আমাদের করের টাকা দিয়ে আবার সেটা দেবে না বলে যেন আর মামলা না হয়। বেশ, সেটা অর্ণবের কাছে যাব। অর্ণব, আমি বলছি যে এই শিক্ষক শিক্ষিকারা তাদের অভিযোগ ছিল যে রিভিউ পিটিশনে কেন দেরি হচ্ছে। আমি বলছি ডিএর ক্ষেত্রে সরকারি কর্মচারীদের এই অভিযোগ থাকবে না তো, যে রিভিউ পিটিশন ডিএ আটকানোর ক্ষেত্রে এত দ্রুত কেন হলো? না, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে সত্যি সত্যি যতটা মানে আমরা যতটা পিছিয়ে রয়েছি, যদি আমি কেন্দ্রীয় সরকারের হারের সঙ্গে বলি পিছিয়ে রয়েছি, সেই পরিমাণটা বিশাল, ঠিক কথা। কিন্তু এখন আমরা যেটা পরিষ্কার করে, আমি এখন এই মুহূর্তে যেটা জানতে পারলাম, এখনো পুরোটা জানি না, কিন্তু মানে সুদীপ্তবাবু যেটা বললেন বা সংকেতবাবু যেটা বললেন সেটা হচ্ছে যে এটা যে বকেয়া ছিল 15 পর্যন্ত তার একটা অংশ দেওয়া হবে। এটা তার মানে এখন 18% যেটা রয়েছে সেই 18%টা এক্ষুনি এটা বেড়ে আরো 25% বেড়ে যাচ্ছে বা এরকম কিছু হচ্ছে না এই মুহূর্তে, হয়তো পরে বাড়বে এরকম। তো অবশ্যই যে কোনো একজন সরকারি মানে মাইনে যে পায় হিসেবে আমি নিশ্চিত খুশি যদি এটা হয়। কিন্তু আমি একটা কথা বলবো সুমনদা, সেটা হচ্ছে বারবার তুমি তো অফিস অফ প্রফিটে পড়ে গেলে, যে জন্য আমি বিশ্বনাথের কাছে যাবো না। ব্যাখ্যা করতে হবে হচ্ছে যে 2011 সালে এই সরকার আসার পর থেকে 2012 সাল থেকে একটা মাত্র বছর 2023 যে বছর গিয়ে দেওয়া হয়নি, প্রতি বছরই গিয়ে দেওয়া হয়েছে, জানুয়ারি মাসে গিয়ে দেওয়া হয়েছে এবং নর্মাল কোর্সে জুলাই মাসে 1 তারিখে আমরা যে ইনক্রিমেন্টটা পাই সেটা কিন্তু চলে এসেছে। এক বছর শুধু 23 সালে দেওয়া হয়নি। এবং আমার একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে এই যে জিনিসটা চলেছে তার একটা বড় কারণ ছিল হচ্ছে এই যে এই সরকার আসবার পর যে ফোকাসের জায়গাটা, অর্থাৎ অর্থনৈতিক যে ফোকাসের জায়গাটা বা সরকারি প্রকল্পের যে ফোকাসের জায়গাটা, সেই ফোকাসের জায়গাটা ছিল হচ্ছে 94টা প্রকল্প পশ্চিমবাংলায় চলছে, রাজ্য বাজেটের 49% মহিলাদের জন্য। হ্যাঁ ঠিক, দুর্গাপূজার সময় ক্লাবকে টাকা দেয়া, দুর্গাপূজার সময় ক্লাবকে টাকা দেওয়া, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, মুয়াজ্জিম ভাতা, আমি সমর্থন করি। তার কারণ দুর্গাপূজা একটা চাকরি গেছে তাদের ভাতা, যেমন আমি অন্যদের সঙ্গে একমত। দেখুন দীঘার মন্দির হয়েছে, আমি দীঘা গেলে ওই মন্দিরে যাব, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সরকারের করের টাকায় মন্দির হবে কিনা। আমার প্রশ্ন হচ্ছে প্রায়োরিটি, যেমন একই সঙ্গে কন্যাশ্রী 2 হাত তুলে আমরা সমর্থন করি, যেমন একই সঙ্গে স্বাস্থ্যসাথী 2 হাত তুলে সমর্থন করি। আমার না, রাজনৈতিক দলের বক্তব্য তারা দেবে, কিন্তু আমার বক্তব্য যে যেখানে পুজোর সময় বাড়তি টাকা অথবা গণতান্ত্রিক দেশে কোনো একটি ধর্মকে, যে কোনো ধর্ম হোক, সেখানে ট্যাক্স পেয়ারের টাকা দেওয়া যায় কিনা। কিন্তু এসব দিয়েও যদি দেওয়াটা অন্য কৃতিত্ব নিল, আমার কৃতিত্ব দিতে অসুবিধা নেই যে কোনো বছর ডিএ ড্রপ হয়নি। আমার বক্তব্য যে ডিএ ড্রপ হবে কেন, এই তো আবার প্রমাণিত হয়ে গেল বারবার, মানে স্যাট থেকে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, যে ডিএ দয়ার দান নয়, ডিএ ন্যায্য অধিকার কর্মচারীদের। খুব দ্রুত একবার অনেকক্ষণ ধরে শুভমতা হাত তুলে আছে। মূল যে বক্তব্যটা হচ্ছে আবার তো সেই ঐকিক নিয়মের অঙ্ক, মানে কত ডিএ বাড়া উচিত ছিল বা কি ধরনের। মূল যে কথাটা হচ্ছে যেটা বুঝতে হবে, ঠিক লক্ষ্মীর ভান্ডার বা স্বাস্থ্যসাথী এগুলো কি আটকে যাচ্ছে ডিএর টাকাটা না দেওয়ার জন্য, এটা তো পরিষ্কারভাবে বুঝতে হবে, এটা তাদের বলতে হবে। এবং বাকি বলতে হবে যে পুরোহিত বা মুয়াজ্জিম ভাতা বা জগন্নাথ মন্দির, দুর্গাপুজোর টাকা, খেলামেলা, এগুলো যেগুলো ওনারা করছেন, যেগুলোর প্রয়োজনীয়তা নেই, তার থেকে কি সরকারি সময়টা কে নেই, অঙ্কটা না 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 জানতে চাইছি তো, অঙ্কটা এই অঙ্কটা এইখানে একটা বঞ্চিত হওয়ার তো কোনো অধিকার নেই। যুক্তিটা দিচ্ছে কর্মচারী এরাই কমাই কারণ তৃণমূল কংগ্রেস এটা চাইছে, সেটা হচ্ছে সরকারি ব্যবস্থা ভাঙতে চাইছে। সরকারি গোটা ভারতবর্ষের মধ্যে 2টো রাজ্য, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, একটা ত্রিপুরা, এই পরিমাণ শিক্ষক তারা হচ্ছে গ্র্যান্টি নেই আওতায়। আমি বলছি আমি অর্ণবের আর্গুমেন্টে যাবই না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্গুমেন্টে যাব। সেটা হলো এই মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে সরাসরি বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ আনলেন যে ডিএ দিতে পারছে না এই সরকার।
যে সরকার ডিএ দিতে পারছে না সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডিএ না দিয়ে বছরকে বছর বঞ্চনা করছে মানুষকে। যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সময় বলছে বামফ্রন্ট সরকারের এখতিয়ার নেই ক্ষমতায় থাকার, কারণ সেই সরকার ডিএ দিতে পারছে না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিনের পর দিন তার সরকারি কর্মচারীদেরকে ডিএ না দিয়ে বঞ্চিত করে রেখেছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দাবি করে যে কন্যাশ্রীতে আমি 1 নম্বর, খেলাশ্রীতে 2 নম্বর, এগুলো তো সব রাজ্য সরকারি কর্মচারীরাই পালন করে, রূপায়ণ করে। আপনার কর্মচারীকে আপনি বঞ্চিত করছেন, আপনার কর্মচারীকে দিনের পর দিন বঞ্চিত করছেন। কি কারণে আপনি 250 কোটি টাকা দিয়ে দীঘার মন্দির তৈরি করলেন? সেটা প্রায়োরিটি ছিল নাকি সরকার পরিচালনাটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল? আপনি পুরোহিত ভাতা দিচ্ছেন, আপনি মুয়াজ্জিম ভাতা দিচ্ছেন, ইমাম ভাতা দিচ্ছেন, আপনার অগ্রাধিকার কি? আপনি সবসময় খেলা মেলাকে প্রায়োরিটি দিয়ে টাকা কোটি কোটি টাকা ব্যয় করছেন শুধুমাত্র লয়ার। আমি আপনাকে বলছি ডিএ মামলা বছরকে বছর যে চলছে, কত লক্ষ টাকা শুধু লয়ারদের মনুসিংহীদের দিয়েছে আপনি, আবার আপনার টাকা দিয়ে লয়ারকে পে করেছে, দিনের পর দিন কোষাগারের থেকে টাকা আপনি 9-6 করে দুজনের কাছে। দেখুন মমতা ব্যানার্জি একটা জিনিস বলে, আমার মতো যারা অঙ্কে খারাপ তারা এতক্ষণ প্রশ্ন নিশ্চয়ই তাদের মনে উঠছে যে অর্ণব তো সঠিকভাবে বলেছে যে বছরে একবার ডিএ হলে সেটা বকেয়া হলো কেন? এই জন্য হলো তার কারণ কেন্দ্র সরকার তো 2বার করে দেয়। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন সমব্যথী থেকেও টাকা নিতে হবে, অর্থাৎ তিনি প্রকল্প বলছেন না, যত বেশি প্রকল্প তত বেশি কাটমানি। এটা গভর্নমেন্টের কোষাগার করুক, কিন্তু তৃণমূলের ইকোনমি ওই কাটমানি থেকে হয়। সেই জন্যই যে রূপশ্রী কন্যাশ্রী যা বলছেন না, ওই সমব্যথী থেকেও টাকা নিতে হবে, ওই যে বাংলা আবাস থেকেও টাকা নিতে হবে, ওটা হচ্ছে তৃণমূলের ইকোনমি। একটাই আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে দেখুন 1% হতে পারে কিংবা 0.1% হতে পারে, কিন্তু এই সরকারি কর্মচারীরা এই সিস্টেমটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের হয়েই তো চালাচ্ছেন। আমি বলছি যে কেন অন্য কোনো অজুহাতে তারা বঞ্চিত হবেন? আমার আর্গুমেন্ট খুব পরিষ্কার, তার কারণ তারা সরকারের সিস্টেমটা চালাচ্ছেন, সরকারের হয়ে কাজ করছেন। ভাবুন এই সরকার এতটাই উদার, আমি অর্ণব খুশি হবে এই বাক্যটা শুনলে, যে এতটাই উদার যে সরকারের অংশ নয়, যে শুধু ভোট দেয় 5 বছর অন্তর, তাকে আমি নানা রকম উপঢৌকন, কেউ অর্থনীতিবিদরা সমালোচনা করতে পারেন রোল পলিটিক্স, আরেক দল অর্থনীতিবিদ বলতে পারেন হ্যাঁ ডিরেক্ট হাতে পয়সা দেওয়ার প্রয়োজন আছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু যে সরকারের অংশ নয় সে বাড়ি বসে প্রতি মাসে একটা টাকা পাচ্ছে, তাহলে যে এই সরকারের হয়ে কাজ করছে সে তার ন্যায্য অধিকারটা পাবে না? আর্গুমেন্টটা এইখানে, মানবেন? বলি একটু 1 মিনিট। সেটা হচ্ছে অর্ণবদার এই কথাটা দাঁড়ায় না যে ওই যে এটা অ্যাকচুয়ালি খুব সিস্টেমেটিক ওয়েতে মাননীয় শিক্ষক মশাইদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়া। তার কারণ হচ্ছে টোটাল কত, হ্যাঁ অন্য রাজ্যে এডেড টিচাররা পাচ্ছে না, সেখানে ধরুন তামিলনাড়ু আমাদের মতো একটা রাজ্য, আমাদের 42 জন সাংসদের 39 জন সাংসদ, তামিলনাড়ুতে টোটাল স্টেট এক্সচেকার থেকে বেতন পাওয়া মানুষ, সে টিচার হতে পারে কর্মচারী হতে পারে, সংখ্যাটা অ্যারাউন্ড 10 লাখ স্যাংশন স্ট্রেং। আমাদের রাজ্যে টোটাল গ্রান্টিং এডে যারা পাচ্ছে তারা এবং আমরা মিলিয়ে সংখ্যাটা কত? 10 লাখ। তাহলে ওই রাজ্যগুলো যদি ওই সংখ্যাটা দিতে পারে। আমি কতগুলো কথা বলি, আমি ভেবেছিলাম যে অর্ণবদা কথাটা বলাই শুরু করবেন এই বলে যে এই ডিএ আমি নিজে ব্যক্তিগতভাবে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি, আমার চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালাচ্ছেন, আমি 1% প্রিভিলেজের মধ্যে হতে চাই না। আমি আমার ঘৃণা, আমি এবং আমার সঙ্গে সঙ্গে সুমন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও যে মহাপুরুষদেরকে আমরা দেখি, আমরা প্রতিবাদ করছি, আমরা রিজেক্ট করছি, বললেন না। দ্বিতীয় কথা আমি বলছি যে ঠিক 1% মানুষ হচ্ছে সরকারি কর্মচারী। এখানে আমি জানিয়ে রাখি স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গ সরকারকে 14.5 লক্ষ শ্রমিক কর্মচারীকে ডিএ দিতে হতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন দিতে হয় 9.5 লাখের আশপাশে, তার মধ্যেও অর্ধেকের চাকরি ছাঁটাই হয়ে যাচ্ছে। 3 নম্বর কথা আমি বলছি, আচ্ছা যদি এই অংশটা 1% হয়ে থাকে তাহলে আমাদের রাজ্যের মন্ত্রী জনসংখ্যার কত পার্সেন্ট? প্রশ্নটা আমি এই কারণে করছি, বামফ্রন্ট সরকারের আমলে মন্ত্রীদের মাইনে ছিল 7,500 টাকা, এখন সেটা 2.25 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কিন্তু। এবং আমার শেষ কথা হচ্ছে এরা এই যে একটা নোংরা কম্পিটিশনে আনতে চাইছে ডিএ বনাম সরকারি প্রকল্প, আমরা বলছি সরকারকে ডিএও দিতে হবে, সরকারকে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বেকার ভাতা দিতে হবে, সরকার দিতে পারবে না ইমাম ভাতা এবং মন্দিরের টাকা, সোজা বাংলা কথা। অন্তত 4টে রাজ্যে ইমাম ভাতা মুয়াজ্জিম ভাতা রয়েছে, এরকম রাজ্য রয়েছে যে রাজ্য মানে বিজেপির সঙ্গে জোটে রয়েছে, এরকম রাজ্য রয়েছে। আমি 200% তোমার সঙ্গে একমত। না না আমি বলছি, আমি অর্ণব একদম সঠিক কথা বলছে, 200% একমত। তার কারণ ভারতবর্ষের এখন ট্রেন্ডই তো যে পয়সা দিয়ে ভোট কেনা। আমি এই সমালোচনার সঙ্গে ওর সঙ্গে একমত হলাম।
আমি বলছি সুমন দা, এই যে পয়সা দিয়ে ভোট কেন আপনি বললেন, এটা একটা মত। আমি বলছি এই মতটার বাইরেও তো মত রয়েছে। না নিশ্চয়ই, ডাইরেক্ট বেনিফিশিয়ারি তৈরি করা এবং মানুষের হাতে টাকা তুলে দেওয়া। আমি মনে করি তোমার লম্বা প্রকল্প লিস্টে একদম আমি এই লিস্টে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী ঐতিহাসিক প্রকল্প, কিন্তু আমি বলছি এটা কোনোভাবে দাঁড়িপাল্লায় দুটো দিকে আসবে। আমি নজরুল্লাহ যে ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা যে কথা বলছেন না, আমাদের হাইকোর্টে যে মামলা হয়েছিল তাতে ইমাম ভাতা মুয়াজ্জিন ভাতা বাতিল হয়েছিল আপনারা জানেন, কিন্তু আমাদের এখানে যে পুজো করার জন্য টাকা দেয়া বা এই যে এখানে দীঘাতে মন্দির হলো, আমি বলছি এটা সংবিধান বিরোধী। কেন? সংবিধানের 27 নম্বর ধারা দেখুন, সেখানে বলা আছে যে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্ম আচরণ করার জন্য আমার কাছে ট্যাক্স নেওয়া যাবে না। তাহলে এর থেকে করোলারি যে আমি যে ট্যাক্স দিচ্ছি সেই টাকা দিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মের জন্য টাকা খরচ করা যাবে না। জগন্নাথ মন্দিরে করা যায় না, পুজোতেও টাকা দেওয়া যায় না। আইনের জায়গা রেখেছে, দেখবেন সব জায়গায় মমতা ব্যানার্জির ছবি থাকে, সেফ ড্রাইভ সেভ লাইফ লেখে, ওটা পুলিশের বাজেট থেকে যায়। ওটা দেখাচ্ছে যে ওটা ক্যাম্পেইন হচ্ছে, ওটা পুজোকইভাবে দিচ্ছেন, ওটা ক্যাম্পেইন হচ্ছে। আমি বলছি দিনের শেষে সমস্ত জনমুখী প্রকল্প অবশ্যই থাকুক, কিন্তু তার পাশাপাশি দাঁড়িপাল্লায় যারা রাজ্য সরকারের হয়ে কাজ করেন তাদের ন্যায্য পাওনা থেকে, বারবার আদালত স্বীকৃত ন্যায্য পাওনা থেকে তারা যেন বঞ্চিত না হন। এই কথা বলতেই হবে, তারা সরকারের হয়েই তো কাজটা করছেন, এই গোটা সিস্টেমটাকে চালাচ্ছেন। আবার তাদের অভিনন্দন। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনে যাব, যেটা এই রাজনৈতিক বিতর্কটা নিয়ে। এই দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কটা আপনাদের সামনে রাখবো। ফিরে এসে অবশ্যই দেখাবো এই আন্দোলনের ইতিহাসটা। দিয়ে পান বা না পান, ইতিহাসটা মিস করবেন না। প্রথম প্রতিবেদন। সরকারের প্রতি এটাই বার্তা, এই ঘেউ ঘেউ করা প্রাণীগুলো কিন্তু জেগে উঠেছে, এরপর সাবধান, কামড়ালে জলাতঙ্ক। ডিএ কি সরকারের দয়ার দান, না ডিএ সরকারি কর্মচারীদের অধিকার? বঙ্গে এ নিয়ে বিতর্ক বহুদিনের। 2017 সালের 7 সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 15% ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপরেই তার মুখে শোনা যায় ঘেউ ঘেউ শব্দ। এবারের জানুয়ারি মাসে আমি আপনাদের জন্য অ্যারেঞ্জ করতে পেরেছি বলে এবার আপনারা 15% ডিএ বাড়বে। ঘেউ ঘেউ ফেউ ফেউ করে লাভ নেই, আমি ঘেউ ঘেউ ফেউ ফেউকে ভয় পাই না, আমি জানি কোথায় কি করতে হবে। শুক্রবার সুপ্রিম কোর্ট যখন বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল, তখন প্রায় 8 বছর আগে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে টেনে আক্রমণের পথে হেঁটেছে সরকারি কর্মী সংগঠনের একাংশ। রাজ্য সরকার যেটা বলেছিল যে ঘেউ ঘেউ করবে না, ঘেউ ঘেউ করবে না, যখন দেব আমার ইচ্ছে হলে দেব, না হলে দেব না। আজকে প্রতিষ্ঠা হয়েছে ডিএটা সরকারি কর্মচারীদের অধিকার, আর সরকারি কর্মচারীরা সারমেয় নয়। এখানে রাজ্য সরকার অন্যায়ভাবে আটকে রেখেছে, সেটা আজকে সপাট একটা চড় পড়েছে রাজ্য সরকারের গালে। এর আগে কলকাতা হাইকোর্ট দুবার এবং মহামান্য সুপ্রিম কোর্ট একবার এই দাম্ভিক ফ্যাসিস্ট শাসকের গালে চপেটাঘাত করলেন যে শ্রমিক কর্মচারীদের কোনো অধিকার তুমি কেড়ে নিতে পারো না। মুখ্যমন্ত্রীর পুরনো মন্তব্য টেনে আক্রমণে নেমেছে বিরোধীরাও। এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেকে মনে করেন আগেকার দিনের সম্রাট রাজাদের মতো, যে কারণে 50 কিলোমিটার দূরে তিনি হেলিকপ্টার চড়ে যান, আর ডিএ পয়সা দেওয়ার মতো অর্থ তার হাতে নাকি নেই। এই রাজ্যে সরকারি চাকরি, সেই চাকরি বিক্রি করছে, সেই চাকরির বিনিময়ে ঘুষ নিচ্ছে ওর মন্ত্রিসভার সদস্য। এত বড় অপরাধী একটা সরকার, তার কাছ থেকে আপনি আর কি আশা করেন? কর্মচারী যেখানে খুশি আমরাও তাদের পাশে আছি। আমার নেত্রী কর্মচারী দরদি, উনি কর্মচারী বিরোধী নন। মুখ্যমন্ত্রীর বিতর্ক মন্তব্যের 3 দিন পর ডিএ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশিথা মাত্রে বলেছিলেন, এই ধরনের শব্দবন্ধ প্রয়োগ করা দুর্ভাগ্যজনক। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ডিএ দয়ার দান নাকি ন্যায্য অধিকার, এই মূল আর্গুমেন্টে একটার পর একটা আদালতে, স্যাট, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব জায়গায় কর্মীদের পক্ষে অর্থাৎ ডিএ দেওয়ার পক্ষে রায় এসেছে। সুপ্রিম কোর্টের দীর্ঘ 17টা শুনানির পর আজ 18তম শুনানির দিন। আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিলেন মাননীয় বিচারপতিরা যে 3 মাসের মধ্যে বকেয়া ডিএর 25% রাজ্যকে দিতেই হবে। পরের প্রতিবেদন। ডিএ মামলায় স্যাট এবং কলকাতা হাইকোর্টে আগেই ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার। এবার সেই মামলাতেই সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেল তারা।
হাইকোর্টের রায় অনুযায়ী যেটা বকেয়া তার 25% রিলিজ করতে বলেছে সুপ্রিম কোর্ট। এই মামলায় এক ধাপ তো আমরা ডেফিনেটলি এগোলাম। এই বকেয়া দিয়ে আদায় করতে কম কাঠখড় পোড়াতে হয়নি মামলাকারীদের, কারণ স্যাট থেকে হাইকোর্ট তাদের পক্ষে রায় দিলেও তাকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে গেছে তৃণমূল সরকার। 2017 ফেব্রুয়ারি মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট রায় দেয় ডিএ দয়ার দান। তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে 30 মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন। 2018 সালের 31 আগস্ট ডিএ সরকারি কর্মীদের অধিকার বলে রায় দেয় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি সরাফের ডিভিশন বেঞ্চ। যে জাজমেন্টটা কলকাতা হাইকোর্টের হয়েছিল তার কারণ হচ্ছে পে কমিশন যে অ্যাডভাইস দেন সেই অ্যাডভাইস রাজ্য সরকার গ্রহণ করতেও পারে, নাও গ্রহণ করতে পারে। পে কমিশনের যে সাজেশন ছিল সেটা গ্রহণ করে নিয়েছিল, বাইন্ডিং হয়ে গেছিল। সেই জন্যেই রায় হয়েছিল যে এই বকেয়াটা দিতে হবে। আমার ডিভিশন বেঞ্চ দিয়েছিল। 2019 সালের 26শে জুলাই স্যাট নির্দেশ দেয় 1 বছরের মধ্যে সরকারি কর্মীদের ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন ফের স্যাটের দ্বারস্থ হয়। রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ করে স্যাট। তারপর রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়। 2022-এর 20শে মে ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। এরপরই সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। অবশেষে সেখানে বকেয়া ডিএর 25% দেওয়ার নির্দেশ মিলল। 17টা শুনানির পর 18তম শুনানিতে ডিএ নিয়ে অন্তর্বর্তী রায় দিল সর্বোচ্চ আদালত। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।